আমরা আজকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের সেকেন্ড লেকচারে। এবং আজকের সেকেন্ড লেকচারে আমরা কথাবার্তা শুরু করব হচ্ছে আমাদের মহাকর্ষ নিয়ে। গত লেকচারে আমরা কথা শুরু করছিলাম কেপলারের সূত্র নিয়ে, এবং সেখানে আমরা বিস্তারিত কেপলারের তিনটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা ছোটখাটো কিছু ম্যাথ করার চেষ্টা করছিলাম। তো আজকে আমরা মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করব। তো মহাকর্ষ সূত্রের ধারণাটা যদি আমরা কথা বলি, তাহলে অলরেডি তোমরা একটু বুঝতে পারতেছো কালকের লেকচার থেকে যে মহাকর্ষের যেই মানে নব্য যেই ধারণাটা বা মহাকর্ষ বললে যে আসলে কোনো কিছু এক্সিস্ট করে, এই জিনিসটা নিয়ে প্রথম আলাপ শুরু করে কে? জোহান্স কেপলার, রাইট? এবং সালটা কত ছিল? 1609 সালের দিকে দেখা যাচ্ছে যে কিন্তু জোহান্স কেপলার প্রথম মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা শুরু করে বা মহাকর্ষ নিয়ে আলোচনা শুরু করে। বাট সে এক্স্যাক্টলি আসলে বলতে পারে না যে দুইটা বস্তুর মধ্যে কি পরিমাণ আকর্ষণ বল আসলে সেখানে কাজ করতেছে, বা সেখানে কি আকর্ষণ বলই কাজ করতেছে, বিকর্ষণ বল কাজ করতেছে না, এই জাতীয় বিস্তারিত জিনিসপত্র আসলে সে বলতে পারে না। তাহলে এই জিনিসটা পরবর্তীতে এসে কে ধারণা দেয়? ধারণা দেয় হচ্ছে স্যার আইজ্যাক নিউটন স্যার, মানে স্যার আইজ্যাক নিউটন। সে এসে কি বলে? সে এসে এমন একটা সূত্র দেয় যেই সূত্র দিয়ে আমরা আসলে এক্স্যাক্টলি বুঝতে পারি যে দুইটা ভরের বস্তুর মধ্যে কি পরিমাণ মহাকর্ষ বল আসলে কাজ করে। এবং সেই মহাকর্ষ বল এর মাধ্যমেই আমরা পরবর্তীতে অভিকর্ষ পার্টটাকে আর কি ইনক্লুড করি। তো আসো, আমাদের যে মহাকর্ষ আছে সেই মহাকর্ষ আসলে কেন হয়? তাদের ভরের জন্য হয়, রাইট? তাহলে আমরা বলতে পারি মহাবিশ্বের দুইটা যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বলটাই হবে কি? মহাকর্ষ বল। যখন আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করছিলাম, তখন আমরা আলোচনা করছিলাম যে মহাকর্ষ বল হচ্ছে চারটা ফান্ডামেন্টাল বল বা চারটা মৌলিক বলের মধ্যে একটা, এবং সেই মহাকর্ষ বল সবসময় কি হবে? আকর্ষণ বলই হবে। ঠিক আছে? তাহলে এই মহাকর্ষ বল কি হয়? অতি দুর্বল হয়। কিন্তু মহাকর্ষের পাল্লা কত হয়? অনেক বৃহৎ হয়, তাই না? অসীম পাল্লা বিশিষ্ট একটা বল, অর্থাৎ যার ফোর্সের পরিমাণ নগণ্য কিন্তু যার পাল্লা কি? অনেক বড়। এবং দেখা যাচ্ছে কি বলছে যে চুম্বক এবং বৈদ্যুতিক ক্ষেত্র, এই দুইটা দ্বারা এই বল কি ইনফ্লুয়েন্স হয় না। অর্থাৎ ধরো পৃথিবী আর সূর্যের মাঝখানে কোন একটা নতুন চৌম্বক ক্ষেত্র দেখা গেল, বা তুমি কোনো বৈদ্যুতিক কোনো এলিমেন্ট রেখে দিলা, তাও কি সেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না। তাহলে চার্জিত বস্তু দুইটা রেখে দিলে সেই চার্জিত বস্তু দুইটার মধ্যে বিভিন্ন রকম তড়িৎ বল কাজ করতে পারে, কিন্তু সেই চার্জিত দুইটা বস্তুর মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে সেটা শুধুমাত্র তাদের ভরের জন্য। মানে আমি বলার চেষ্টা করলাম, যদি ধরো এখানে একটা প্লাস কিউ চার্জ রেখে দাও, এখানে একটা মাইনাস কিউ চার্জ রেখে দাও, কিউ 2 চার্জ রেখে দাও, তো এই দুইজনের মধ্যে তো তড়িৎ বল কাজ করবে। সেটা তাদের চার্জের উপর, চার্জের প্রকৃতির উপর, হাবিজাবির উপর ডিপেন্ড করবে। কিন্তু তাদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে সেটা শুধুমাত্র ডিপেন্ড করবে কার উপর? তাদের ভরের উপর। ঠিক আছে? তাহলে মাঝখানে কোনো চৌম্বক ক্ষেত্র বা বৈদ্যুতিক ক্ষেত্র আসলেও গ্র্যাভিটেশনাল ফোর্সের কোনো পরিবর্তন হয় না। 3 নাম্বার বলছে যে প্রত্যেক দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বল পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার বল রূপেই দেখা যায়। এইটার মানে কি? এটা আমরা এলাবোরেটলি নিউটনের সূত্র ডেরাইভ করার পরে বলবো। ঠিক আছে? যে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল রূপেই দেখা যায়, তার মানে নিউটনের যে একটা সূত্র ছিল যে প্রত্যেক ক্রিয়ারই কি হয়? একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, মানে প্রত্যেক ক্রিয়া বলেরই বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। এই নিউটনের যে গতির তৃতীয় সূত্র, ওইটা কি গতির তৃতীয় সূত্র না, তো সরি, বলের তৃতীয় সূত্র, সেটা বলেন। কিন্তু আমাদের এই গ্র্যাভিটেশনাল ফোর্সের বলের মধ্যেও কিন্তু ইনক্লুডেড। তো সেখানে নিউটনের এই তৃতীয় সূত্র কিন্তু এখানেও জাস্টিফাইড হয়। কিভাবে জাস্টিফাইড হয় সেটা আমরা আরেকটু পরে এলাবোরেটলি জানবো। আর 4 নাম্বার আমাদের কি বলছে? মাধ্যমের পরিবর্তন বা অন্য কোনো বস্তুর নিকট নিউটনের মহাকর্ষ বলের সমীকরণ অভিন্ন থাকে। এই মাধ্যমের পরিবর্তন মানেটা কি? এটা নিয়ে একটু আলোচনা করি। এই মাধ্যমের, আচ্ছা, মাধ্যমের পরিবর্তন না হলে আমরা, ভাই, হ্যাঁ বলো। হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স কি মাধ্যমের উপর নির্ভর করে? না, করে না করে তো। না, করে না, অভিন্ন থাকে, সেটাই বলছে। অভিন্ন থাকা মানে একই থাকা। তো মাধ্যমের পরিবর্তন করলেও কি হবে? নিউটনের মহাকর্ষ বলের সূত্র একই থাকবে। আচ্ছা, মাধ্যমের পরিবর্তন মানে কি? যে দুইটা বস্তুকে রেখে দিছি, সেই দুইটা বস্তুর মাঝখানে যেই পদার্থগুলো থাকে সেইগুলোকে আমরা বলি হচ্ছে মাধ্যম। যেমন এই দুইটা বস্তুকে যদি পানির মধ্যে নিয়ে যায় রেখে দাও,
তাহলে সেটা কি হবে? দুইটা বস্তু এখন পানীয় মাধ্যমে আছে। যদি দুইটা বস্তুকে তুমি বায়ু মাধ্যমে রেখে দাও তাহলে বায়ু মাধ্যমে আছে। যদি মহাশূন্যে রেখে দাও তাহলে তাদের মাধ্যম কি মানে একদম শূন্য মাধ্যমে আছে। ঠিক আছে? তো মাধ্যম মানে কি? দুইটা বস্তুর মধ্যবর্তী জায়গায় যে অংশটুকু আছে সেটাকে আমরা বলি হচ্ছে মাধ্যম। ভাই আর এটা আগুনে যদি রাখি, অগ্নিতে? আচ্ছা, আগুনে রাখলে আগুন তো আসলে আগুন তো আসলে নির্দিষ্ট কোনো মিডিয়াম না। ঠিক আছে? মানে আগুন তো আসলে কোনো মাধ্যম না, বুঝছো? আগুন কি বিভিন্ন স্টেটে থাকে, যেমন বিভিন্ন গ্যাসের সমন্বয়ে বিভিন্ন রকম আগুন হয়। মানে মেইন কথা, তুমি যেই মিডিয়ামেই রাখো না কেন এটার কোনো পরিবর্তন আসবে না। পানিতেও যেই পরিমাণ বল হবে দেখাবে, সেটা মহাশূন্যেও যেই পরিমাণই বল দেখাবে, বায়ুতেও সেই পরিমাণ বলই দেখাবে। ঠিক আছে? আগুন আসলে ঠিক আছে। নির্দিষ্ট কোনো মাধ্যম ডিফাইন করে না। আগুন ঠিক মানে আছে। কি? অনেক রকম গ্যাস সেখানে থাকতে পারে, সেটা বিভিন্ন রকম গ্যাসীয় স্টেটের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো এই, করবো। হ্যাঁ বলো। আমার প্রশ্নটা হচ্ছে, যখন কোন একটা বস্তু পানিতে থাকে তখন প্লাবনতা দিয়ে ওই বস্তুটা অভিকর্ষ বল যে বা এটা কমে যায়, এটা বলতে পারি? কারণ ওটা তো নিচে আচ্ছা যাইতে শোনো, পারে না। শোনো, কোন একটা নির্দিষ্ট পার্টিকুলার বল নিয়ে তুমি যখন আলোচনা করতেছো, তখন তুমি কিন্তু লব্ধি বল নিয়ে আলোচনা করছো না। কথা কি বুঝছো? লব্ধি বল এবং পার্টিকুলার বলের মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন তুমি বলতেছো প্লবতা থাকলে, প্লবতা থাকতে পারে, বাতাসে রাখলে বাতাসের ধাক্কা থাকতে পারে, তাই না? যদি এখানে আমি আরেকটা বস্তু রেখে দিই তাহলে কি এই দুইটা বস্তুর মধ্যেকার গ্র্যাভিটেশনাল ফোর্স বাধাগ্রস্ত হবে? উত্তর হচ্ছে না। সেটা কি? এইখানকার আরেকটা ফোর্স হয়তোবা এখানকার আরেকটা ফোর্সকে কি করতে পারে, ইম্প্যাক্ট ফেলতে পারে। সেটা হচ্ছে লব্ধি বল। যখন প্লবতা বল আর এদেরকার ইন্টারনাল গ্র্যাভিটেশনাল ফোর্স, এই দুইজনের তুমি লব্ধি বল তৈরি করবা, সেটা ওই বস্তুর উপর আরেকটা বল কাজ করবে, সেটা রেজাল্টেন্ট ফোর্স। কিন্তু এই দুইটার মধ্যকার গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে কোনো পরিবর্তন আনবে না। আমার কথা কি বুঝতে পারছো? অর্থাৎ একটা বস্তুর উপর শুধুমাত্র একটা বলই যে প্রযোজ্য থাকে তা না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কন্ডিশনে ওই বস্তুর উপর অনেকগুলো বল তার উপর প্রযোজ্য হতে পারে। এবং প্রযোজ্য হওয়ার পর ফাইনাল যে ডেস্টিনেশন, ফাইনাল একটা বলের ফাইনাল ডেস্টিনেশন কি? সে একটা এক্সিলারেশন প্রাপ্ত হবে। সেই এক্সিলারেশনটা কার দরুন প্রাপ্ত হয়? সেই এক্সিলারেশন প্রাপ্ত হয় তার লব্ধি বলের দরুন। তো এখানে তুমি প্লবতা বলো, বাতাসের ধাক্কা বলো, আর হাবিজাবি এনিথিং লাইক দ্যাট, এইগুলো সব রেজাল্ট্যান্ট ফোর্সের উপর প্রভাব ফেলবে। কিন্তু এই দুইটা বস্তুর মধ্যকার যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটার উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ক্লিয়ার? জি ভাই। এখন এই যে যে আমরা বললাম দুইটা বস্তুর মধ্যেকার আকর্ষণ বল, তাহলে এই দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মধ্যে যখন পার্টিকুলারলি একটা বস্তু হবে পৃথিবী, অর্থাৎ পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল, সেটাকে আমরা কি বলবো? অভিকর্ষ বা মধ্যাকর্ষণ। অভিকর্ষ বা মধ্যাকর্ষণ তাহলে কি? অভিকর্ষ বা মধ্যাকর্ষণ হচ্ছে একটা মহাকর্ষ বলই, কিন্তু সেখানকার একটা বস্তু কি আসলে একটা পৃথিবী। তাহলে যে কোনো একটা দুইটা বস্তুর মধ্যে যে কোনো একটা যদি পৃথিবী হয়, তাহলে সেটাকে আমরা অভিকর্ষ নাম দিয়েছি। তাহলে অভিকর্ষ আর মহাকর্ষ টোটালি কোনো ডিফারেন্ট জিনিস না, জিনিস পুরোপুরি একই, জাস্ট একটা থাকবে কি পৃথিবী, এই কন্ডিশন। এখন আমাদের যে মহাকর্ষের সূত্র দিয়েছে, সেই মহাকর্ষের সূত্র কি? বলতেছে এই মহাকর্ষের সূত্র আসলে দিছে কে? এই মহাকর্ষের সূত্র দিছে হচ্ছে নিউটন সাহেব। তো নিউটন সাহেব বলতেছে যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু বা বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। তার মানে এই আকর্ষণ যেটা আছে, সেই আকর্ষণ কিন্তু জাস্ট র্যান্ডমলি দুইটা বস্তুর মধ্যে না, প্রত্যেকটা বস্তুই প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। তার মানে পৃথিবী সূর্যকে আকর্ষণ করে, পৃথিবী বুধ গ্রহকে আকর্ষণ করে, পৃথিবী তোমার মঙ্গল গ্রহকে আকর্ষণ করে। সে কিন্তু অসীম সংখ্যক এলিমেন্ট তার আশেপাশে যা কিছু আছে সবকিছুকেই সে আকর্ষণ করে। এবং এই আকর্ষণ বলের মান ডিপেন্ড করবে কার উপর? ভর দুইটার গুণফলের সমানুপাতিক। অর্থাৎ দুইটা বস্তুর মধ্যকার বলকে যদি আমরা এফ দ্বারা ধারণ করি, তাহলে সেটা কিসের সমানুপাতিক? M1 এবং M2 এর সমানুপাতিক। এবং বলতেছে তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি M1 এবং M2 দুইটা বস্তু থাকে এবং তাদের মধ্যবর্তী দুইটা দূরত্ব যদি আমরা ডি ধরে নিই, এখানে আর ধরছে আমরা ধরলাম ডি, তাহলে আমরা বলতে পারবো এফ ভেরিজাস 1/d², ব্যস্তানুপাতিক যেহেতু। তাহলে দুইটাকে যদি একসাথে করি তাহলে আমাদের কি হবে? M1 M2/d²। এখন এখানে একটা প্যারা আছে, এই ডিটা আসলে কি ডি? এই ডিটা হচ্ছে দুইটা বস্তুর ভর কেন্দ্রের কেন্দ্র মাঝখানের থেকে। দূরত্ব।
কি বললাম? ভর কেন্দ্রের থেকে ভর দূরত্ব। কেন্দ্রের মাঝখানের দূরত্ব। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে ভর কেন্দ্র কেমন কেমন হতে পারে? যেমন যদি ত্রিভুজ হয় তাহলে মধ্যমাদ্বয়ের কি, মধ্যমাত্রয়ের কি, ছেদবিন্দু। মৃদু। যদি বৃত্ত হুম। হয় বা 3D একটা বৃত্ত হয়, গোলাকার কিছু হয়, তাহলে কি হবে? একদম মিডিল পয়েন্ট। তাহলে এই জিনিস কিন্তু অনেকে ভুল করে। ঠিক আছে? এই জিনিস কিভাবে ভুল করে? বলা থাকে যে দুইটা বস্তু দেয়া আছে, তাদের ব্যাসার্ধ এত, আরেকটার ব্যাসার্ধ এত। ঠিক আছে, এবার তোমাকে নির্ণয় করতে দিল গ্র্যাভিটেশনাল ফোর্স কত। তো এই দুইটা ব্যাসার্ধ কিন্তু মানুষজন গুণ করে না। তাহলে দেখো, দুইটা যদি আমি বস্তু আঁকাই, এই একটা বস্তু, এই একটা বস্তু, এটার যে ব্যাসার্ধ আছে সেটা ধরলাম R1, আর এটার যে ব্যাসার্ধ আছে সেটাকে ধরলাম R2। তাহলে এদের দুইজন আর এদের মাঝখানের দূরত্বকে ধরলাম ডি। তাহলে এখানে আসলে কার্যকরী ডি কত? দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত? R1 + D + R2। কথা কি বোঝা গেছে? অর্থাৎ জি আমাদের ভাইয়া। জি ডিস্টেন্সটা ভাইয়া। ধরতে হবে কি, ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্র। এটা আমরা ম্যাথের ক্ষেত্রেও দেখবো, ম্যাথের ক্ষেত্রে গুলায় ফেলবা। ঠিক আছে? আচ্ছা, তা আমরা যেখানে ছিলাম, তাহলে M1 M2/D², এখানে আমাদের একটা কনস্ট্যান্টকে নিয়ে আসতে হবে, সেই কনস্ট্যান্ট হচ্ছে জি। তাহলে F = G M1 M2/D²। এই জি যেটা, এই জি কে কি বলা হয়? এই জি কে বলা মহাকর্ষীয় হয়, ধ্রুবক। এই ধ্রুবক বা জি এর সার্বজনীন। অনেক নাম আছে। এই জি এর অনেক নাম আছে, একটাকে বলা হয় হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। সার্বজনীয়। হ্যাঁ, সমানুপাতিক ধ্রুবক। একটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। সার্বজনীন ধ্রুবক বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। আবার বলা হয় কি, নিউটনিয়ান ধ্রুবক। ধ্রুবক। তাহলে অনেকগুলোকে নামে ডাকা হয়, যেটা ইচ্ছা সেটাই ডাকতে পারো, বাট সবগুলো অপশনই কি সঠিক। তো এখন আমাদের এই জি এর মান, এটা নিয়ে আমাদের একটু পেঁচাল পাড়তে হবে। আসলে আমরা একটু জি এর মান নিয়ে একটু কথাবার্তা বলে আসি, হ্যাঁ? ভেক্টর রূপে পরে আসতেছি, আগে জি এর মান নিয়ে একটু কথাবার্তা বলে আসি। জি তো ভাইয়া। আমাদের জি এর মানটা আসলে কি? দেখো, F = কি, G/M/D²। এখন ধরো জি হ্যাঁ। এর আমি এক্স্যাক্টলি মান বের করবো, তাহলে G= কি হবে? G= হবে হচ্ছে F/D² / M1 M2, জি রাইট? ভাইয়া। তাহলে এইটা যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আমাদের যদি দুইটা বস্তুর মধ্যে ভর যদি দুইটার 1 কেজি হয়, তাহলে নিচে কত হয়ে যাবে? 1 1। আবার উপরে যদি দুইটা বস্তুর দূরত্ব হয় 1, তার মানে দুইটা বস্তু আছে, সেই দুইটা বস্তুই হচ্ছে 1 কেজির, এবং দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে এই দুইটা বস্তুর মধ্যকার জি কি এফ হয়ে যাবে না? জি ভাইয়া। অর্থাৎ দুইটা বস্তু, দুইটা 1 কেজির বস্তুকে যদি 1 মিটার দূরে স্থাপন করা হয়, তাহলে তাদের যে আকর্ষণ বল, সেটাকেই বলবো আমরা তাদের মহাকর্ষীয় ধ্রুবক। কথা কি বুঝে গেছে? জি ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। এখানে যদি জি আর এফ দুটা সমান হয়ে যায় তাহলে এখানে তো জি এর একক তো হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, আর এফ তো হচ্ছে নিউটন। আচ্ছা, তাহলে ওইটা কিভাবে এককে হয়? আমরা পরে আসতেছি, এককে আমরা পরে আসতেছি। আপনি যেটা বললেন সেটা খুবই রং কথাবার্তা। যদি আপনি এগুলোকে এক ধরেন, তাহলে সেটা আসে পার, পার কেজি স্কোয়ার আসবে। এক ধরা মানে কি, এই যে এক আপনি যে ধরতেছেন, এই একের কি ইউনিট থাকে না? কোন একটা জিনিসের মান বসালে সেটার কি ইউনিট গায়েব হয়ে যায়? তাহলে আপেক্ষিক তাপের না। ইউনিট আপনি কেমনে লিখলেন? ভাই, তাহলে বলের মানের সমান হবে। কি বুঝিনি কথা। বলের মানের সমান হবে। বলের মানে সেম হবে যদি কন্ডিশন কি, যদি দুইটা বস্তুর ভর 1 কেজি হয়। ঠিক আছে? জি। যদি দুইটা বস্তুর ভর 1 কেজি হয় এবং তাদেরকে 1 মিটার দূরে স্থাপন করা হয়, তাহলে তাদের মধ্যবর্তী যেই আকর্ষণ বল থাকবে, সেটাকে বলা হবে হচ্ছে তাদের কি, জি এর মান। এটা কিন্তু জি আর এফ সমান তা বলা হচ্ছে না, দুইটার মান সেম সেটা বলা হচ্ছে।
ঠিক আছে, তাহলে এই জি এর মানটা আসলে কত বের হয়? 6.67 into 10 inverse -11। রাইট, তাহলে আমাদের জি এর যে মান বের হয় সেই জি এর মান হয় হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। এখন যদি আমরা এই এককে আসি, তাহলে এফ এর মান, এফ এর একক কত? নিউটন। দূরত্বের একক কত? মিটার স্কয়ার। আর এর একক কত? m1 m2 হচ্ছে কেজি স্কয়ার। দুইটা গুণ করলে তাহলে আমাদের একক কি আসে? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? হুম। এই রুহাম আপু, আপনার কনফিউশন ক্লিয়ার হয়েছে? কোনো জি একটা ভাইয়া বস্তুর বুঝছি। ভর কেটে দিলে সেটার যে একক গায়েব হয়ে যায় তা কিন্তু না, ঠিক আছে? আমরা জাস্ট সহজ করার জন্য আর কি ওয়ান ওয়ান ধরে নিয়ে তারপর আমরা সেটা সংজ্ঞা বানাই। এবং তাহলে এটার মাত্রা কি হবে? তাহলে নিউটনের মাত্রা কি? ml টি ইনভার্স টু। ইনভার্স টু। First আর two। এটা হচ্ছে এল স্কয়ার। আর এখানে কি থাকবে? এম স্কয়ার। তাহলে আমাদের লাস্টলি যেই মাত্রা আসে সেটা কি আসে? এল N কিউব। cube M cube inverse 2। হ্যাঁ, এল কিউব এম ইনভার্স ওয়ান আসে, আর টি ইনভার্স টু আসে। তাহলে এটা হচ্ছে আমাদের মাত্রা। তাহলে আমরা এখানে লিখতে পারি জি এর যে মাত্রা সেটা হবে হচ্ছে এল কিউব এম ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। আচ্ছা, এই পর্যন্ত তো গেল। এইবার আমাদের কথা হচ্ছে যেটাকে সার্বজনীন ধ্রুবক কেন বলা হয়, এটা তো আমাদের দরকার, রাইট? জি। সার্বজনীন ধ্রুবক কেন বলা হয়? দেখো, আমাদের আহ দুইটা জিনিস আছে। একটাকে বলা হয় হচ্ছে তোমার মাধ্যমের প্রকৃতি, আরেকটাকে বলা হয় বস্তুর প্রকৃতি। তো বস্তুর প্রকৃতি মানে বোঝাই কয়েকটা জিনিস। বস্তুর প্রকৃতি, বস্তুর প্রকৃতির মধ্যে কি কি বোঝাই? ওই দুইটা বস্তুর ভর কেমন, দুই আয়তন কেমন, তিন ঘনত্ব কেমন, চার ধরো ওই বস্তুর উপাদান কেমন, পাঁচ তোমার ভৌত অবস্থা কেমন, অবস্থা কেমন, আর তোমার তাপমাত্রা কেমন। তো দেখো, এইখানে এই যে যে মহাকর্ষ বল যে আমরা ইউজ করতেছি, এই মহাকর্ষ বলের ক্ষেত্রে বস্তুর কোন প্রকৃতিটার উপর ডিপেন্ড করতেছে? শুধুমাত্র ভর। মাত্র শুধুমাত্র ভর। কিসের উপর? ভরের উপর। বাকি কি কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করে? যেমন এটা যদি এই মাটির না। বদলে দূরত্ব। দূরত্বের উপর ডিপেন্ড করে, কিন্তু দূরত্ব তো বস্তুর প্রকৃতি না, বুঝছো? আচ্ছা। আমি আচ্ছা, বললাম জি ভাই। বস্তুর প্রকৃতির মধ্যে শুধুমাত্র ভরের উপর ডিপেন্ড করে। ওই বস্তুর ঘনত্ব কম বেশি হোক ডাজেন্ট ম্যাটার, আয়তন যেমন হোক ডাজেন্ট ম্যাটার, আমরা জাস্ট ভর কেন্দ্র নিয়ে কাজ করব। উপাদান কেমন হোক ডাজেন্ট ম্যাটার, ভৌত অবস্থা কেমন হোক, সেটা পানি হোক নাকি কঠিন হোক নাকি বায়বীয় হোক, ম্যাটার করে না। তাপমাত্রা বেশি হোক কম হোক, এই কোনো কিছুই কি মহাকর্ষীয় ধ্রুবকের উপরেও কোনো ডিপেন্ড ফেলে না, আবার মহাকর্ষ বলের উপরেও কি কোনো ডিপেন্ড ফেলে না। এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, এইটা কি এফ এর মধ্যে মানে মহাকর্ষীয় বলের মধ্যে ডিপেন্ড করে কি বস্তুর ভর, কিন্তু মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে কি বস্তুর ভর কোনো ম্যাটার করে? জি ভাইয়া করে তো, ওই যে অবশ্যই ভর না, দিয়ে যে সেখানে তো আপনি ধরে নিচ্ছেন 1 কেজির বস্তু। তাহলে 1 কেজি মহাকর্ষ ধরলে তাহলে করবো না। করবে না, রাইট? মানে যেমন হচ্ছে তাপ ধারণ ক্ষমতা আর আপেক্ষিক তাপ। তাপ ধারণ হ্যাঁ। ক্ষমতার উপর ভর ডিপেন্ড করে, কিন্তু আপেক্ষিক তাপের উপর কি ভর ডিপেন্ড করে? না। কেন না। করে না? কারণ আপনি ধরে নেন আপেক্ষিক তাপ কি 1 কেজি বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ। জি। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের উপর বস্তুর কোনো প্রকৃতিই ডিপেন্ড করে না। কথা কি বুঝতে পারছো? জি তো ভাই। হ্যাঁ। মহাকর্ষীয় ধ্রুবকের উপর কিন্তু ভরও ডিপেন্ড করে না, কেননা ভর ধরেই নেওয়া হয় কি 1 কেজি। দূরত্বও ডিপেন্ড করে না, কেননা দূরত্ব ধরেই নেওয়া হয় কত? 1 মিটার। কথা কি বুঝতে পারছো? জি আবার ভাইয়া এটা বুঝছি। মাধ্যমের প্রকৃতি বলে আরেকটা জিনিস আছে। তাহলে মাধ্যমের প্রকৃতি কি? মাধ্যমের প্রকৃতি মানে আবার কয়েকটা জিনিস বোঝায়।
যে কঠিন তরল বা যে কোনো মাধ্যম হতে পারে। মাধ্যমের প্রকৃতি মানে হচ্ছে সেই মাধ্যমের প্রবেশকতা। এই প্রবেশকতা জিনিসটা কি আমরা স্থির তরিতে যায় শিখবো, হ্যাঁ। কিন্তু এখন আমি এটা নিয়ে বেশি আলোচনা করব না। একটা হচ্ছে প্রবেশকতা, তো প্রবেশতা, আরেকটাকে বলা হয় হচ্ছে প্রবণতা। এগুলো সব স্থির তড়িতের বিষয়। আমরা স্থির তড়িতে যে আলোচনা করব, এই দুই ধরনের প্রবেশকতা হতে পারে। একটা হচ্ছে চুম্বকীয় প্রবেশকতা, আর একটা হতে পারে তড়িৎ প্রবেশকতা। প্রবণতাও আছে। তারপর আরেকটা হচ্ছে দিকদর্শিতা। দিকদর্শিতা। হ্যাঁ, তোমাদের বইয়েই আছে এগুলো। আরেকটা হচ্ছে দিকদর্শিতা। তো এইগুলো নিয়ে আমি এখন ডিটেলস আলোচনা করব না। স্থির তড়িৎ চ্যাপ্টারে যাই এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো এই তিন ধরনের আবার মাধ্যমের প্রকৃতি আছে। তা আমাদের এই মহাকর্ষীয় ধ্রুবক কোনো বস্তুর প্রকৃতির উপরেও ডিপেন্ড করে না, মাধ্যমের প্রকৃতির উপরেও ডিপেন্ড করে না। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে সার্বজনীন ধ্রুবক। অর্থাৎ সকল ক্ষেত্রেই এর মান কি প্রযোজ্য। ক্লিয়ার? এই বোঝা কি গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এই জন্য এটাকে কি বলা হবে? সার্বজনীন ধ্রুবক। এবার আসেন বলের সার্বজনীন। ভেক্টর রূপে। আমরা যেটা দেখলাম যে বল কি অবশ্যই অবশ্যই একটা ভেক্টর রাশি। তাহলে এখানে আমাদের যে মহাকর্ষ বল সেটাও কি অবশ্যই অবশ্যই একটা ভেক্টর রাশি, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ ভাইয়া। খুবই স্পষ্ট মতো বোঝার চেষ্টা করো। এটা একটা এ বস্তু, এটা একটা বি বস্তু। তাহলে বি এর উপর এর জন্য একটা মহাকর্ষ বল কাজ করবে। হ্যাঁ, সেটা কি বি হ্যাঁ, থেকে বাইরের দিকে নাকি বি থেকে এ এর দিকে? বি থেকে এর দিকে। বি থেকে এ এর দিকে। অর্থাৎ এই দুইজনকে যদি আমি একটা অ্যালাইনমেন্ট করি, তাহলে এফ অফ বি এ, অর্থাৎ বি এর উপর প্রযোজ্য বল, বি এর উপর প্রযোজ্য বল কার জন্য? এ এর জন্য। বি এর উপর প্রযোজ্য বল এ এর জন্য। খুব স্পষ্টভাবে বুঝতে হবে এটা। তাহলে বি এর উপর প্রযোজ্য বল এ এর জন্য। তাহলে এইটার দিক কি হবে? বি থেকে এ এর দিকে নাকি বি থেকে বাইরের দিকে? ভালো বলেন। এই বি এর জন্য প্রযোজ্য বল এ, মানে সরি, বি এর উপর প্রযোজ্য বল এ এর জন্য, এটা কি বি থেকে এ এর দিকে হবে নাকি বি থেকে বাইরের দিকে হবে? বি বি থেকে থেকে এর দিকে। তাহলে এই দিকে এর হবে, দিকে। এই দিকে হবে, এই দিকে হ্যাঁ। হবে। আর বি এর বাইরে মানে কি এই দিকে হইতো। তাহলে তো বি থেকে এ এর দিকে হবে, রাইট? তাহলে বলের দিকটা কোন দিকে হবে? বলের দিকটা হবে এই দিকে। তাহলে আমরা দেখো, এই যে যে বলটা বের করলাম, এই যে যে বলটা বের করলাম, এটা কি বলের মান নাকি বলের ভেক্টর রূপ? বলেন মান। আমরা যে বলের মান। বলার নিউটনের সূত্র দিয়ে যেটা বের করলাম, এটা কি অবভিয়াসলি বলের মান, রাইট? জি জি। তাহলে আমরা কিন্তু এখনো বলের ভেক্টর রূপটা কি করিনি, বের করতে পারিনি। তাহলে আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে বলের ভেক্টর রূপটা বের করা। তাহলে বলের ভেক্টর রূপ আসলে কি হয়? কোন একটা জিনিসের ভেক্টর কি হয়? মান গুণ একক ভেক্টর, রাইট? হ্যাঁ। মান গুণ হ্যাঁ, একক রাইট। ভেক্টর। তাহলে এফ অফ বি এর সমান সমান কি হবে? প্রথমে মান, মান গুণ একক ভেক্টর। তাহলে মানটা আমরা পেয়ে গেছি, রাইট? মানটা জি। আমরা পেয়ে গেছি। এখন একক ভেক্টরটা আসলে কি হবে? একক ভেক্টরটা ডিপেন্ড করে কার উপর? ক্রস গুণ। দেখো, এই দুইটা বস্তু এইভাবে আছে, রাইট? এই দুইটা বস্তু তো এইভাবেও থাকতে পারতো, এরকম আছে। এই দুইটা বস্তু তো এইভাবেও থাকতে পারতো না? তাহলে দুই ক্ষেত্রেই ধরো দূরত্ব পারতো ভাই। পরিমাণ সেম, বলের মান সেম, কিন্তু বলের একক ভেক্টর কি ভিন্ন না? হ্যাঁ, তাহলে তাই তো। বলের একক ভেক্টরটা ডিপেন্ড করতেছে কার উপর? দিকের উপর। দূরত্বের উপর। দূরত্বের উপর, অর্থাৎ ব্যাসার্ধের উপর। ব্যাসার্ধ ভেক্টরটা দেখতে কেমন? কথা কি বুঝতে পারছো? এই যে যে জি। এই যে যে এখান থেকে এইটা, এটাকে আমরা প্রকাশ করি কি ডি ভেক্টর দ্বারা। ব্যাসার্ধ ভেক্টর হ্যাঁ। মানে কি? কোন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা এখানে প্রডিউস করতেছে সেটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ ভেক্টর, রাইট? তাহলে আমার এই জায়গাতে আমাদের এই যে যেই বল আছে,
এই বলের দিকের একক ভেক্টর আর ব্যাসার্ধ বরাবর একক ভেক্টর কি সেম না? কেননা বলও অ্যালাইন করতেছে কি ব্যাসার্ধ বরাবর, রাইট? জি ভাই, জি ভাই। তাহলে বল যদি ব্যাসার্ধ বরাবর যে ভেক্টর মানে ডিপেন্ড করে, সেটাই বোঝায় কোথায় দ্বারা এই বল দুইটি সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল। যেইখানে ভাইয়া যেইখানে এটা আমি 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 শেষ করি, বলতো যেইখানে যেইখানে সূত্রের মধ্যে বলা থাকে এই বল দুইটি বস্তুর সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল, সেটার এক্স্যাক্টলি মানেটা কি? যে বলের ভেক্টর আর ব্যাসার্ধর ভেক্টর সেম। কথা কি বুঝছো? বলের একক ভেক্টর আর ব্যাসার্ধের একক ভেক্টর সেম। এটা বোঝানোর উপায় কি? বল দুইটি বস্তুর সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে বস্তুর সংযোজক সরলরেখা বরাবর থাকে কি? ভেক্টর কোন ভেক্টর থাকে? ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর। তাহলে ব্যাসার্ধ ভেক্টরের যে দিক যেদিকে, বলের ভেক্টরের দিক যে সেদিকে। তাহলে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে অবশ্যই দুইটার একক ভেক্টর কি হবে? সেম হবে। কথা কি বুঝছো? তাহলে এইটা কি জাস্ট মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে, নাকি আরো কোনো কোনো সূত্রের ক্ষেত্রে এই জিনিস প্রযোজ্য? অভিকর্ষ। অভিকর্ষ আর মহাকর্ষ আরো তো কোনো একই। আরেকটা সূত্র আছে যেখানে সেম কথা লিখা, বলো দেখি কোনটা? ফিজিক্সেই ও ভাইয়া, ওই যে বিভব, তড়িৎ মানে ক্ষেত্রের হচ্ছে উপর তড়িৎ তড়িৎ ক্ষেত্রে, হ্যাঁ। ক্ষেত্রের, সেটার নাম কি? কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র, হ্যাঁ। রাইট? তাহলে কুলম্বের সূত্রের ক্ষেত্রেও কিন্তু একই জিনিসই বোঝানোর চেষ্টা করে। সেটা আমরা আবার ওই যে স্থির তড়িতে যে শিখবো। তাহলে এখন আমাদের কথা কি, যে আমরা মান পেয়ে গেছি, তাহলে মানের মান কত? জিএমএম ভাগ আর স্কোয়ার, বা ডি স্কোয়ার। আর ব্যাসার্ধ বরাবর একক ভেক্টর আর বল বরাবর একক ভেক্টর সেম, তাহলে আমরা কি লিখতে পারি? ডি ক্যাপ, রাইট? জি, জি। রাইট, ডি ক্যাপ। এখন কোন একটা জিনিসের একক ভেক্টর ডি ক্যাপ মানে কি? ডি ক্যাপ মানে হচ্ছে ডি এর মান ভাগ কি ডি ভেক্টর, ভাই রাইট? উল্টা হয়েছে। আচ্ছা, গুড, উল্টা হবে। তার মানে কি ডি এর ডি ভেক্টর ভাগ কি ডি এর মান, জি ভাই। জি ভাই। রাইট? অথবা ডি এর মানকে আমরা কি খালি ডি দ্বারা এখানে প্রকাশ করছি। কথা কি বোঝা গেছে? তাহলে এখানে যদি বসাই দাও, তাহলে কি থাকে? GM1 M2 ভাগ ডি স্কয়ার ইন্টু ডি ভেক্টর ভাগ ডি এর মান। তার মানে কি আছে? GM1 M2 ভাগ ডি কিউব ইন্টু ডি ভেক্টর। এই বোঝা কি গেছে? জি ভাই। এই কার যেন প্রশ্ন ছিল, প্রশ্ন বলতে পারেন। প্রশ্ন আছে কি? ভাইয়া আমি বলতেছিলাম যে ওই যে মাঝখান দিয়ে যে বলছিলাম ওটুকু ভালো মতন শুনতে পাই না, এটুকু আর একটু আচ্ছা, এবার বললে কি ভালো বুঝতে হতো। পারছেন? লাস্টের এটুকু বুঝছি ভাইয়া, কিন্তু ওই যে ডি ক্যাপের মান আর হচ্ছে কিসের মান, এই দুটা মান সমান কিভাবে, মানে দুটা ভেক্টর সমান কিভাবে, এটা ওই বুঝি যে না। দুইটা জিনিস যদি একই দিকে অ্যালাইন করেন, ধরেন এইটা একটা ভেক্টর আর এটার সমান্তরালে আরেকটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরই সমান্তরাল। তাহলে এইটার যে এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, তাহলে অবশ্যই অবশ্যই এ ক্যাপ সমান সমান বি ক্যাপ হবে না? অর্থাৎ দুইটার একক ভেক্টর সেম হবে না? হ্যাঁ, একক ভেক্টর সেম না হ্যাঁ। হলে কি এরা দুইজন একই দিকে অ্যালাইন করতে পারে? না। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? যেমন জি ভাইয়া এটুকু বুঝছি। এক্স অক্ষ বরাবর যতগুলো ভেক্টর থাকবে সবার কি এক্স ক্যাপ এক, এক্স ক্যাপ, হ্যাঁ সেম। সেটাই। তো তাহলে এইটা যদি এই ভেক্টরটা যদি পুরোপুরি ভেক্টর বরাবর অ্যালাইন করে, তাহলে ভেক্টর ব্যাসার্ধ ব্যাসার্ধ বরাবর অ্যালাইন করে, তাহলে ব্যাসার্ধ ভেক্টর আর আপনার হচ্ছে ওই বস্তু দুইটার মানে বলের ভেক্টর দুইটা কি হবে? একই হবে। সেটাই আমরা বলছিলাম। আচ্ছা, এইবার আরেকটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে আমরা বের করলাম কি বি এর উপর প্রযোজ্য বল। আমরা যদি জি আবার ভাই, এই একটু আগাই, প্রশ্নটা করতেছিলাম কি বলো? যে এইটাই, যে এর উপর প্রযোজ্য বলের ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, আচ্ছা, গুড। ওই যে ভালো প্রশ্ন করেছে, দেখিছো? আমি তো টের পাই কি প্রশ্ন আসতে পারে। তাহলে এইটা হচ্ছে বি, তাহলে বি এর উপর প্রযোজ্য বল কোন দিকে বলো দেখি? এরকম না? বি এর উপর প্রযোজ্য বল কি এ থেকে বি, বি থেকে বি এর দিকে, জি, রাইট? জি। আচ্ছা, জি এখন ভাইয়া। মহাকর্ষ বল যে আমরা বললাম, এই মহাকর্ষ বলটা কি এ এর উপর ইম্প্যাক্ট ফেলবে নাকি বি এর উপর ইম্প্যাক্ট ফেলবে?
মানে মহাকর্ষ বল জিএমএম বা ডি দুইটার স্কয়ার, উপরেই না? এটা কি এ এর উপর ফেলবে নাকি বি এর উপর ফেলবে? দুইটার উপরেই হতে পারে, তাই দুইটার উপরেই হতে যার পারে। যার দিকে হচ্ছে তাহলে যার ভর বেশি তার উপর। না, যার উপর প্রযোজ্য হবে তার জন্য হবে। উত্তর হচ্ছে মহাকর্ষ বলের মান দুইটা বলের উপরেই, দুইটা বস্তুর উপরেই প্রযোজ্য। অর্থাৎ এ যেমন বি এর দিকে আকর্ষণ হয়ে এর দিকে আগাবে, আবার বি বি এর জন্য এও তেমন বি এর দিকে আগাবে। দুইটা বস্তুই কি হবে? দুই বোজনের দিকে আগাতে থাকবে। কথা কি বুঝতে পারছো? জি ভাই। তাহলে জি দুইটা ভাইয়া। বস্তুই দুইটা বস্তুর দিকে আগাতে থাকবে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? যদি তাই হয় তাহলে বি এর জন্য এর উপর প্রযোজ্য বল কোন দিকে হবে? এই বরাবর। হুম। কথা ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ। যখন জি যখন আমি ভাইয়া। বলবো এফ অফ এ বি, তার মানে কি? এফ অফ এ বি তার মানে কি? এর এ উপর থেকে বি। প্রযোজ্য বল বি এর উপর, মানে বি এর জন্য এর উপর প্রযোজ্য বল, এর উপর প্রযোজ্য বল কার জন্য? বি এর জন্য। তখন ব্যাসার্ধ ভেক্টরটাও হয়ে যাবে উল্টা। তখন ব্যাসার্ধ ভেক্টরটাও কি হয়ে যাবে? উল্টা। অর্থাৎ তখন ব্যাসার্ধ ভেক্টরটা কি হবে? এ থেকে বি বরাবর। হুম। অর্থাৎ ডি ভেক্টরের মান কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ডি ভেক্টরের মান চেঞ্জ হবে না, দিক চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এবং বলা হচ্ছে হুম। এটা নিউটনের তৃতীয় সূত্র দিয়ে বলা যায়। এটা নিউটনের তৃতীয় সূত্র দিয়ে বলা যায়। কিভাবে বলা যায়? নিউটনের তৃতীয় সূত্র বলে যে কোন একটা ক্রিয়ার তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তা আমি যদি শুধুমাত্র সিস্টেমকে চিন্তা করি, বি সিস্টেম মানে কি? যার মোশনকে আমি অ্যানালাইসিস করব। কথা কি বুঝছো? সিস্টেম মানে কি? যার মোশনকে আমি অ্যানালাইসিস করব। তাহলে দেখো, আমি যদি শুধুমাত্র বি বস্তুটাকে নিয়ে চিন্তা করি, যদি শুধুমাত্র বি বস্তুটাকে নিয়ে চিন্তা করি, তাহলে এই বি বস্তুটার উপর প্রযোজ্য বল কোন দিকে? এই F1, রাইট? কথা কি ভুল বলছি নাকি ঠিক বলছি? ঠিক। ঠিক বলছি। ধরলাম F1। এখন এই বি বস্তুটার উপর ক্রিয়াশীল বল যদি F1 হয়, এই বি বি বস্তুটা কি আরেকটা প্রতিক্রিয়া বল দিবে না ঠিক উল্টা দিকে? অর্থাৎ এই দিকে F2 দিবে না? জি ভাইয়া। দিবে। এই F2 বলটা কি এই বি বস্তুর উপর প্রযোজ্য হবে, নাকি বি বস্তুর উপর যেই বলটা ক্রিয়া করছিল তার উপর প্রযোজ্য হবে? এই বলটা ক্রিয়া করছিল। যার উপর তার দুটার উপর উপরেই প্রযোজ্য হবে। হবে। যেমন যেমন ভাইয়া একটা দেওয়ালকে আপনি ধাক্কা দিচ্ছেন, একটা দেওয়ালকে আপনি ধাক্কা দিচ্ছেন, তাহলে আমি কার উপর বল প্রযোজ্য করছি? দেওয়ালের উপরে। হুম। দেওয়াল তাহলে প্রতিক্রিয়া বল কি আমার উপর প্রযোজ্য করে না? আমার উপরে দিবে। হ্যাঁ। আমার হ্যাঁ। উপর ক্রিয়া জি। করে না? তাহলে এই তাই যে তো। যে বি বস্তুর উপর ক্রিয়াশীল বল কোনটা? F1। এইটার দরুন যেই প্রতিক্রিয়া বল F2 সে সৃষ্টি করবে, এই F2টা কার উপর প্রযোজ্য করবে? এই রে, এতটুকু এতটুকু যে করে নড়ে কেন? যেইটা তা অর্থাৎ যে যে তার উপরে বল প্রয়োগ করবে তার উপরে দিবে। তার উপর প্রযোজ্য করবে। আচ্ছা দেখো একবারে সরানো যায় কিনা। এই রে, এই যে F2। ঠিক আছে, F2। তাহলে বুঝা কি গেছে? ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার? ভাইয়া যদি ওই প্রথম ক্ষেত্রে ওকে সেম ঘটনাই ঘটবে? হ্যাঁ, প্রথম ক্ষেত্রেও সেম। আমরা জাস্ট নিউটনের তৃতীয় সূত্রটা ব্যাখ্যা দিছি কি মানে একটা একটা হচ্ছে বস্তুকে এ সিস্টেম থেকে বি ধরে। আর একটা বি থেকে এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা ক্লিয়ার? তাহলে আমাদের ভেক্টর রূপ ক্লিয়ার। যদি ভেক্টর রূপ বের করতে বলে, বলের ভেক্টর রূপ বের করতে বলে, আমরা ভেক্টর রূপ বের করতে বলবো। যদি শুধু মান বের করতে পারে, মান বের করব। যদি একাধিক বস্তু সেখানে এক্সিস্ট করে, তাহলে আমরা সেখানে লব্ধি বল বের করব। সবকিছু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। জি কে কেন সার্বজনীন জি ধ্রুবক ভাইয়া বলা হয়, ক্লিয়ার। সেটার যদি খ নাম্বারে ব্যাখ্যা চাই, সেটা আমরা আনসার দিব। এবং আমাদের যদি জি, এই যে জি এর মান সার্বজনীন, জি কার দ্বারা প্রভাবিত হয়, যদি অপশনে থাকে এক বস্তুর ভর, দুই বস্তুর দৈর্ঘ্য, ঘর। তিন কোনোটিই নয়, চার যদি দেয়া থাকে তাপমাত্রা, তাহলে কি হবে? কোনোটিই নয়। কোনোটাই না। ক্লিয়ার? জি ভাই। আশা করি এইগুলো নিয়ে কোনো কনফিউশন নাই। এইবার আমি তোমাদের একটা ভেজালে প্রশ্ন করি করি। করেন।
এইটার আনসার আমি দিব জি না, ভাইয়া করেন। কিন্তু আমার মাথায় এই পড়াতে পড়াতে ভেজাল্লা উত্তর মানে প্রশ্নটা আসলো। এটা না যে আগে থেকে আমি ঠিক করে রাখছিলাম, হঠাৎ করে আমার মাথায় ঢুকলো তোমাদের পড়াতে পড়াতে। সেটা হচ্ছে, ধরো পৃথিবীর চারপাশে তো সূর্য ঘুরতেছে, রাইট? ধরি ধরি পৃথিবী ভাইয়া সূর্যের চারদিকে ঘুরতেছে না? তার মানে সূর্য পৃথিবীর ধরেছি ভাই। চারপাশে করতেছে। এই মাসুমের মতো যারা মাথায় টাল, তো শুধুমাত্র প্রশ্ন শোনো, তাহলে কিন্তু বিপদ। কি বলছি সেটা শুনতে হবে। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, তাহলে এই পৃথিবীর উপর প্রযোজ্য বল কয়টা? দুইটা। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল, কেন্দ্র পুল এফ জি, আরেকটা কি কেন্দ্র বিমুখী বল, তাই না? তাহলে এফ। ইংলিশ করে ভাইয়া। হ্যাঁ, তো দিলাম। এই দুইটা সমতায় থাকে, তাই সে এটা কি কক্ষপথ থেকে ছিটকেও যায় না, আবার কক্ষপথ থেকে কি দূরেও সরে যায় না। কথা কি ঠিক বলছি নাকি ভুল বলছি? ঠিকই অবশ্যই। বলছেন। ঠিক। জি ভাইয়া ঠিক বলছেন। ঠিক বলছি। আচ্ছা, সব যদি ঠিক হয়, কিন্তু সূর্যের উপর প্রযোজ্য বল কয়টা? দুইটাই। সূর্যের কি কেন্দ্রমুখী বল আছে? সূর্য কি ঘুরছে? জি ভাইয়া সূর্য তো হচ্ছে মানে গ্যালাক্সি গ্যালাক্সি কি কেন্দ্র করে ঘুরতেছে। হ্যাঁ, ঘুরতেছে তো। গ্যালাক্সিকে কেন্দ্র করে আবার ঘুরতেছে। সূর্যের সাথে না, মানে যাই হোক, বাট সূর্য তো কাউকে না কাউকে কেন্দ্র করে ঘুরতেছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে, বুঝছো, যে সূর্যের উপর প্রযোজ্য বল যদি আমরা এতটুকুকে সিস্টেম কনসিডার করি, তাহলে সূর্য, আচ্ছা যদি ঘুরে তাহলে তো হইলই, আর যদি না ঘুরে হুম। তাহলে সূর্য কেন স্থির আছে? সূর্য কেন পৃথিবীতে পতিত হচ্ছে না বা সরে টরে যাচ্ছে না? সূর্য কি আসলে গ্যালাক্সির ভাইয়া এটা চারপাশে ঘুরে বলছিলেন। কিনা? এটা তোমাদের না কাজ। ভাইয়া এটা বলছিলেন যে, ওই যে বলছিলেন যে স্পেস আর টাইম এই দুটাকে হচ্ছে একটাকে এক্স এক্সিস আর একটাকে ওয়াই এক্সিস বরাবর কল্পনা এটা করলে তো যে আমি বললাম মানে যে আচ্ছা স্পেস ঠিক কি আছে, এখন বেঁকে তো যায় উত্তর শুনবো না। ওইটার কারণে। এটা নেক্সট ক্লাসে আমরা উত্তর শুনবো, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ হচ্ছে এটা চিন্তা করা যে সূর্য কেন নড়ে যাচ্ছে না, আর সূর্যের উপর প্রযুক্ত বল কয়টা। ঠিক আছে? জি ভাইয়া। এটা নেক্সট ক্লাসে বলবা। আচ্ছা, এখন আসি। সেটা হচ্ছে এই যে যে আমরা এখন আলোচনা করলাম ভেক্টর রূপের মধ্যে, যে দুইটা আলাদা আলাদা বল আছে, সেই দুইটা আলাদা আলাদা বল, দুইটা বলই দুইটা বলের উপর প্রযোজ্য হচ্ছে। কিন্তু আমরা আসলে দেখতে পারি যে একটা বল সেখানে ডমিনেন্ট করে, একটা বস্তুর বল সেখানে ডমিনেট করে। অর্থাৎ ধরো এফ এ বিও আছে, আবার এফ বি এও আছে, কিন্তু একটা বল ডমিনেট করে। ডমিনেট করা মানে কি, মানে একটা বলের ইম্প্যাক্ট আমরা দেখতে পারি। যেমন ধরো পৃথিবী আর আমি, তার মধ্যে কোন বলটা ডমিনেট করে? আমি যে বলে পৃথিবীকে আকর্ষণ করছি সেটা ডমিনেট করে, নাকি পৃথিবী যেই বলে আমাকে টানতেছে সেটা ডমিনেট করে? পৃথিবীতে বলে আমাকে ডাকতেছে। পৃথিবী যেই বলে টানতেছে। এই জন্যই আমি যখন লাফ দিই তখন আমি পৃথিবীর কাছে সরে আসি, রেদার দেন পৃথিবী আমার কাছে সরে আসে, রাইট? তো এই যে যে জি এটা ভাইয়া। হয়, এটা আসলে হয় কেন? কোন একটা বল ডমিনেট করতেছে, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এক্সিলারেশনের পরিমাণ, রাইট? এটার কারণ কি? এক্সিলারেশনের পরিমাণ। তো সেটাই আমাদের বলা হয়েছে যে ভারী জিনিসটা কেন ডমিনেট করে। এটা আমরা প্রুফ করতে পারি কি এক্সিলারেশন দিয়ে। তো ধরলাম এটা M1 বস্তু, আর এই ছোট এটা হচ্ছে M2 বস্তু। তাহলে এই দুইজনের মধ্যেকার যে বল, সেটার মান কত হবে? F ইজিক্যাল টু M1 M2 ভাগ d² ইন্টু জি। তাহলে দেখো, যদি আমি ধরি যে এই বলের দরুন M1 এর ত্বরণ কত, তাহলে M1 এর ত্বরণের দিক কোন দিকে হবে? এই দিকে, যেটাকে আমরা ধরতে পারি A1। তাহলে M1 এর ত্বরণ যখন আমি বের করব, তখন আমি কার ভর দিয়ে ভাগ করব বলকে? যার ত্বরণ বের করি তার ভর দ্বারা ভাগ করব। কথা কি বুঝছো নাকি হ্যাঁ। বুঝো নাই? তাহলে A1 ইজিক্যাল টু কি হবে? F ভাগ M1। এফ বাই এম ওয়ান, হ্যাঁ। তাহলে আমাদের কি থাকবে? জি ইন্টু M2 ভাগ d²। আর যদি আমি বের করতে চাইতাম এ টু মানে কি, হালকা বস্তুটা এইদিকে M1 এর দিকে কিভাবে কি ত্বরণে ধাবিত হবে? তাহলে A2 ইজিক্যাল টু কি হয়তো? জি ইন্টু M1 ভাগ d²। তাহলে দেখো, M2 এর ভ্যালুটা কি খুবই ক্ষুদ্র না? তাহলে এই A1 এর ভ্যালুটাও কি হবে? খুবই ক্ষুদ্র হবে না? কিন্তু M1 এর ভরটা কি অনেক বেশি। তাহলে A2 এর
ত্বরণটা কি হবে? অনেক বেশি। বেশি হবে। কথা কি বোঝা গেছে? এই জন্য ছোট বস্তুটা ভারী বস্তুর দিকে বেশি ত্বরণে আগায়। আর পৃথিবীকেও আমরা আকর্ষণ করি, কিন্তু সেটার ত্বরণ এত পরিমাণ ক্ষুদ্র হয় যে সেটা আসলে কার্যকরী হয় না। কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আশা ভাইয়া করি তাহলে ক্লিয়ার। এখানে এখানে তাহলে ভাইয়া বড় বস্তুটার হচ্ছে ত্বরণ কম হবে আর ছোট বস্তুটার ত্বরণ বেশি হবে। ছোট বস্তুটার ত্বরণ বেশি হবে। এই জন্যই ছোট বস্তুর উপর তাহলে প্রযোজ্য ভাইয়া বল কি ইম্প্যাক্ট বেশি ফেলবে। ক্লিয়ার? তাহলে ভাইয়া পৃথিবীতে হচ্ছে পৃথিবীর ত্বরণ তো বেশি। পৃথিবীর ভর বেশি হয়? সরি মানে পৃথিবীর বেগ তো বেশি ত্বরণ। আচ্ছা, আ- যাই হোক। আপনি বসে বসে চিন্তা করেন তারপর বলেন। আচ্ছা, এই গেল। আরেকটা টপিক এখানে আছে, সেটা হচ্ছে ওজনহীনতা। তো ওজনহীনতা মূলত দেখা যায় হচ্ছে মহাকাশ মানে মহাশূন্যে যেই আমাদের তোমার রকেট গুলো ঘুরে মানে স্যাটেলাইট গুলো ঘুরে, এগুলো কি সবসময় মুভিং থাকে? এগুলো কোনোটাই কি স্ট্যাটিক থাকে? উত্তর হচ্ছে না। এখন স্যাটেলাইট গুলো ঘুরে আসলে কতটুকু দূরত্বে যায়? ধরো পৃথিবীর থেকে 3 গুণ দূরত্বে যায়, মানে 3R দূরত্বে যায়। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের পৃথিবীর যেই সারফেস, সেটার ডিস্টেন্স কত? আর, রাইট? তো সেই ডিস্টেন্সের ধরো 4 গুণ ডিস্টেন্সে যায় ঘুরে, রাইট? বা 3 গুণ ডিস্টেন্সে যায় ঘুরে। তাহলে ওই ডিস্টেন্সে ধরো 3R বা 4R ধরলাম, বা অথবা ধরো 500 কিলো বা 1000 কিলো দূরে। তাহলে এই দূরত্বে তো টোটালি গ্র্যাভিটেশনাল পুল জিরো না, রাইট? কিছু পরিমাণ তো গ্র্যাভিটেশনাল পুল সেখানে থাকার কথা। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? জি ভাইয়া ঠিক বলছেন ঠিক এবং বলছি। থাকেও তো। হ্যাঁ, তাহলে গ্র্যাভিটেশনাল পুল সেখানে থাকার কথা, কিন্তু সেখানে কোনো গ্র্যাভিটেশনাল পুল থাকে না। কেন গ্র্যাভিটেশনাল পুল থাকে না? তাহলে কোন একটা জায়গায় হ্যাঁ ভাইয়া, ওজনহীনতা মানে কি? বায়ুশূন্য। আরে বাবারে, বায়ু শূন্য, বায়ুর সাথে কোনো সম্পর্ক নাকি? কেবলই তো আলোচনা করলাম যে মাধ্যম যাই হোক না কেন সেটা কোনো ইম্প্যাক্ট ফেলে না। তাহলে আমাদের ওজনহীনতা মানেটা কি? ওজনহীনতা মানে হচ্ছে লব্ধি বল জিরো, প্রযোজ্য লব্ধি মানে বলগুলোর লব্ধি কত? শূন্য। তাহলে কোনোভাবে যদি কোনো একটা বস্তুর উপর লব্ধি বল শূন্য হয়ে যায়, তাহলে সেটা কেমন আচরণ করবে? ওজনহীনতার মতো আচরণ করবে। তো আমাদের যেই গুলো অরবিটে আর কি, তো আপনার ঘুরতে থাকে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তো দেখা যায় স্যাটেলাইট গুলো কি নির্দিষ্ট একটা ভেলোসিটিতে ঘুরতেছে পৃথিবীর চারপাশে। তো যখন সে ঘুরতেছে, তখন তার এমভি স্কয়ার ভাগ আর আর আমাদের গ্র্যাভিটেশনাল পুল দুইটা কি হয়ে যায়? সেম হয়ে যায়। তাহলে এর উপর প্রযোজ্য লব্ধি বলটা কত? শূন্য না? তাহলে লব্ধি বল শূন্য মানে কি? সে ওজনহীন অনুভব করা শুরু করে। তার মানে মহাশূন্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স নাই তা কিন্তু না। বা স্যাটেলাইট গুলোতে, যেগুলো হিউম্যান, ইভেন ইভেন হিউম্যান ক্যারি করা স্যাটেলাইট আছে বা হিউম্যান ক্যারি করা রকেট গুলো আছে যেগুলো মুভ করতেছে, সেগুলোতেও যে গ্র্যাভিটেশনাল পুল নাই সেটা কিন্তু না। সেখানেও গ্র্যাভিটেশনাল পুল এক্সিস্ট করে। বাট কাহিনী হচ্ছে যে সেটা যেহেতু এমভি স্কয়ার ভাগ আর এ ঘুরতে থাকে, তার কেন্দ্র বিমুখী বল এবং গ্র্যাভিটেশনাল ফোর্স দুইটা কি হয়ে যায়? সেম হয়ে যায়। এবং যার কারণে তার আপাত ওজন কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। এই আপাত ওজন মানে কি? তার কাছে মনে হওয়া ওজন। আর প্রকৃত ওজন মানে কি? যেটা তার আসলেই রিয়েলি গ্র্যাভিটেশনাল পুল সেটা। তাহলে আপাত ওজন বা তার কাছে ওজনহীনতা মনে হওয়ার কারণ কি? যখন লব্ধি বলদ্বয় শূন্য হবে। ক্লিয়ার? এ বোঝা কি গেছে? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এবার আসি আমরা নেক্সট টপিক, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ আর কিছুই না, পৃথিবী আমাদেরকে যেই ত্বরণে টানতেছে সেটাকে আমরা বলবো অভিকর্ষ ত্বরণ। তাহলে একটা বস্তু হচ্ছে আমাদের পৃথিবী, ME, মাস অফ আর্থ। আরেকটা হচ্ছে ধরেন আমরা আমরা আছি পৃথিবীর সারফেসে এখানে, তাহলে এটাকে ধরলাম ছোট হাতের M। আমাদের দুইজনের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর আর এর মান কত? পৃথিবীর ব্যাসার্ধের মান কত? 6 গুণ 10⁻12। 6.4 into 10⁻³ ও কিলোমিটার সরি, 6 × 10⁶ মিটার, তাই না? মিটার, ইয়েস। এমন 6400 মিটার, 400 কিলোমিটার, সরি।
তাহলে এই হচ্ছে আমাদের আর এর মান। 10⁻³ আরে বাবারে 10⁻³ কিলোমিটার, কিলোমিটার। আর এটা আমরা লিখছি মিটার আচ্ছা এককে। আচ্ছা, তাহলে মিটার। আমাদের এই যে যেই পৃথিবী এবং আমার মধ্যকার যে আকর্ষণ বল, সেটা ছিল হচ্ছে G/m/r²। সেখান থেকে আমি যখন আমার ত্বরণ বের করব, তাহলে এম এ বের করব বা এ এম লিখি, অর্থাৎ আমার ত্বরণ বের করব, তাহলে এ ইন্টু ছোট হাতের এম, সেটা কত হবে? আমার ছোট হাতের এম দ্বারা তাইলে ভাগ দিব, তাহলে থাকে কি G/m/e/r²। তাহলে এটাকেই আমরা কি বলবো? অভিকর্ষ ত্বরণ। তাহলে জি ইজ ইকাল টু G/m/e/r²। এটাকে তাহলে সংজ্ঞায় কি লিখছে? সংজ্ঞায় লিখছে যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়ন্ত কোনো বস্তু, মুক্তভাবে কেন বলতেছে? যে গ্র্যাভিটেশনাল ফোর্স বাদে আর কোনো ফোর্স তার উপর প্রযোজ্য নাই। ভূপৃষ্ঠে পড়ন্ত কোনো বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। ঠিক আছে, এবং অভিকর্ষ ত্বরণের দিক কোন দিকে হবে? বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর কেন্দ্রের বরাবর। দিকে। আর অভিকর্ষ ত্বরণ কি? অবশ্যই অবশ্যই একটা ভেক্টর রাশি। এবার একটা প্যারা আছে। প্যারাটা হচ্ছে যে সব জায়গায় আর এর মান সেম না। সব জায়গায় কি আর এর মান সেম না। তাহলে এই আর এর মান সেম না হওয়ার কারণে আমাদের দেখাচ্ছে জি এর মানের চেঞ্জ হবে। যেমন ধরো বিষুবীয় অঞ্চলে জি এর মান একরকম, মেরু অঞ্চলে জি এর মান একরকম, তাই না? স্যাটেলাইটে জি এর মান একরকম, বা হাবিজাবি 100 মিটার উচ্চতায় একরকম, পৃথিবীর কেন্দ্র থেকে 100 মিটার দূরত্বে একরকম। তাহলে বিভিন্ন ডিস্টেন্সে যে এই আমাদের জি এর মানটা চেঞ্জ হতে থাকবে, এবং সেই জি এর মানটা কি কিভাবে কতটুকু চেঞ্জ হবে সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, সেটা নেক্সট ক্লাসের টপিক। এখন আমাদের কাহিনী হচ্ছে এই অভিকর্ষ ত্বরণের কিছু বৈশিষ্ট্য। তাহলে জি এর মান বস্তুর প্রকৃতির উপর ডিপেন্ড করে না। বস্তুর প্রকৃতি মানে কি, ওইগুলো নিয়ে এত আলোচনাই করেছি, যে প্রকৃতির মধ্যে মনে হয় 6টা আমরা এলিমেন্ট ছিল, সেই 6টার উপর ডিপেন্ড করে না। রাইট? কেন ডিপেন্ড করে না? কেননা দেখো তো, এখানে কি ছোট হাতের এম জি এর উপর কোনো ইম্প্যাক্ট ফেলতেছে? এখানে কি কোনো ছোট হাতের এম আছে? না। রাইট? তাহলে আমার ভর, তোমার ভর, যার ভর যেরকমই হোক না কেন, সবার গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন কত হবে? সেম হবে। বা এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি হবে? সেম হবে। রাইট? তাহলে সেটা ভারী বস্তু হোক অথবা হালকা বস্তু হোক, সবসময় কিন্তু জি এর মান সেম। ছোট হাতের জি এর মান সেম। তারপর কি বলছে? স্থান ভেদে জি এর মান চেঞ্জ হবে। তাহলে স্থান ভেদে কেন জি এর মান চেঞ্জ হবে? তার আর এর মানের জন্য। জি এর মান আর ত্বরণ, এই ত্বরণের এক মাত্রা বা একক, সেগুলো কি হবে? সেম হবে। আর অভিকর্ষ ত্বরণ কি? অভিকর্ষ প্রাবল্যের সমান। প্রাবল্য জিনিসটা কি আমরা একটু পরেই পড়বো, এবং আমরা দেখব যে অভিকর্ষ ত্বরণ জি আর তো অভিকর্ষীয় তড়িৎ প্রাবল্য প্রাবল্যের সেম। মতোই না? হ্যাঁ, তড়িৎ প্রাবল্যের মতোই, সব প্রাবল্যই সেমই। তো তড়িৎ প্রাবল্য, অভিকর্ষীয় প্রাবল্য, চৌম্বক প্রাবল্য যা আছে সবকিছুই সেম। প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে হচ্ছে 1 কেজি ভরের জন্য প্রযুক্ত বল, 1 ইউনিটের জন্য প্রযুক্ত বল। এখন 1 কেজি ভরের জন্য হলে সেটা অভিকর্ষীয় প্রাবল্য। সেটা যদি 1 কুলম চার্জের জন্য হয়, তাহলে সেটা চার্জের প্রাবল্য। যদি সেটা 1 ইউনিট পরিমাণ তোমার হচ্ছে চৌম্বকের জন্য হয়, তাহলে সেটা চৌম্বকীয় প্রাবল্য। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম জি এর মান স্থানভেদে বিভিন্ন রকম হয়। তাহলে আমরা ম্যাথে কোন জি এর মান বসাবো? আদর্শ জি এর মান বসাবো। তাহলে আদর্শ জি এর মান কত? 9.81 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা কোথা থেকে হিসাব করা হয়েছে? 45 ডিগ্রি অক্ষাংশে। তোমরা কি অক্ষাংশ, দ্রাঘিমা রেখা এসব বুঝো? অক্ষরেখা জি ভাই, বুঝি। এবং কিভাবে হ্যাঁ, নির্ণয় করে? বুঝি। আচ্ছা, এগুলো সমাজ বইয়ে মেবি ছিল 9-10-এ। বায়োলজিতে আমার, পড়ছিলাম। হ্যাঁ, আমার খুবই ইচ্ছা আছে এটার উপর একটা ভিডিও বানানোর। আমি সেদিন বসায় বানায়েন বসায়, ভাই। হ্যাঁ, আমি সেদিন বসায় বসায় 9-10-এর একজন স্টুডেন্ট পড়াই তো 10-এর, তো তাকে আমি বুঝাইছি। জিনিসটা আসলে খুবই মজা 3D-তে বুঝলে। হ্যাঁ, আমি ইনশাল্লাহ দেখি কোন একটা দিন, ইনশাল্লাহ ইচ্ছা আছে এটা বানাবো। আচ্ছা, তাহলে জি এর মান কি? আমরা আদর্শ মান বসাবো, যেটা 9.81। ঠিক আছে? তাহলে 9.81 মিটার/সেকেন্ড স্কয়ার। এই মান কি বুঝায়? যে মুক্তভাবে কোনো পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 করে বাড়তে থাকবে। ক্লিয়ার? আর জি এর মানে যা ক্যাসাল, জি এর মানে যা গ্রাফ ট্রাফ আছে, সবই আমরা শিখবো। তবে আমরা শিখবো হচ্ছে কবে? নেক্সট লেকচারে। এখন কিছু এমসিকিউ আছে, দেখো তো পারো কিনা।
বলছে কি একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু ভর অর্ধেক, অভিকর্ষ ত্বরণ কত? ভাই 1 গ্রাম। তো ক নাম্বার হবে? কারণ কাটাকাটি এই যাবে না। ওয়ান ওয়ান গ্রাম কি? ওইটি 1 গ্রাম না তো, ওইটা তো 1 জি। 1 জি, হ্যাঁ, জি ভাই 1 ভাই জি। খ হবে 0.5। ও জিরো হ্যাঁ। পয়েন্ট ফাইভ আচ্ছা 0.5 তাই তো। তো তোমাদের জি কারোরটাই মনে হয় হয়নি, আমরা একটা দেখি ভাই কি বলছে আমার একটা। তো 0.15 আসছে। আচ্ছা ওর আবার জিরো 4 নাম্বার। পয়েন্ট 4 নাম্বার 0.125 তাই তো। 0.125 মানে জি। কি 1/8? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আমরা দেখি তো একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ যদি ডাবল হয় তাহলে জি এর মান কত গুণ কমবে? 4 4 গুণ। গুণ কমবে না? 3 গুণ কমবে 4। জি ভেরিজাস 1/r²। তাহলে যদি ব্যাসার্ধ হয় দ্বিগুণ তাহলে জি কত গুণ হবে? 1/4 ওয়ান গুণ। বাই ফোর তাহলে হ্যাঁ জি ড্যাশ কি হবে? 1/4 অফ জি। আবার কি বলছে যে ভর হচ্ছে অর্ধেক, তাহলে ভর যদি অর্ধেক হয় তাহলে কি হবে? জি কত গুণ কমবে? হাফ গুণ কমবে। জি। তাহলে দুইটা কম্বাইন করলে জি ড্যাশ কত হবে আসলে? 1/8 অফ জি। 1/8। তাহলে কত হবে? 4 নাম্বার হবে। 4। বুঝা কি গেছে? মনে মনে হিসাব করে বলছিলাম, ভুল হয়েছে। আচ্ছা তারপর 2 নাম্বার, মনে মনে না, ঠিক মতো বলো। পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান কি হবে? আহ বা জি আচ্ছা রাষ্ট্রের কমবে, হ্রাস পাবে বৃদ্ধি না? পাবে। হ্রাস পাবে। বৃদ্ধি কিভাবে পাবে। বাড়বে? হ্রাস পাবে কম। ব্যাসার্ধ কমলে জি কি বাড়বে আচ্ছা না? কমলে তো জি ভাই। তারপর কি বলেছে এ এবং বি গ্রহদ্বয়ের ভর এম এবং 2m এবং ব্যাসার্ধ আর এবং 2r, তাদের অভিকর্ষ স্তরের অনুপাত কত? এটা গ হবে না? কত হবে? গই তো হওয়ার কথা। 2:1। 2:1। 2:1 হবে। টু ইস টু 2:1, ওয়ান হ্যাঁ। হবে। কেন টু ইস তাই টু তো ওয়ান আসছে। হবে? উপরে এই 4 বর্গ আর ব্যাসার্ধ। নিচে আমি 2 যাবে। অনুপাত করছি। আচ্ছা গুড। ব্যাসার্ধের গুণ অনুপাত করতে করে হবে, যোগ একটা হবে করলেই তো হচ্ছে এম ভাগ আর, আরেকটা কত হবে? 2m/4r, তাই না? একটা m/r² আর একটা 2m/4r²। তাহলে কি আসলে হবে? হওয়ার কথা ছিল 1:2 না? 1:2 কেন হবে রে বাবা? এইটার মান কি কম না? m/r², আরেকটা কি 2m/4r²। এই তো, এই দুইটার অনুপাত বের করতেছো, তাহলে এখানে কি হবে? জিবি বলা আছে তো, যাই তাহলে বলতো। এখানে 2 চলে আসবে না? তাহলে 2:1 হয়ে যাবে না? এই জি। 2টা এখানে চলে আসবে না? জি ক্লিয়ার? স্যার। 2:1 হবে। তারপর কি ও বলছে কোন ঠিক আছে। গ্রহের ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের দ্বিগুণ হলে। আচ্ছা এগুলো যা কিছু আছে আই থিঙ্ক পারবা। 5 নাম্বারটা একটু দেখো। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের 21 গুণ ও 4 গুণ। পৃথিবী পৃষ্ঠে কোনো লোকের ওজন 648 নিউটন, চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে? দেখো তো পারো কিনা। এটা না? করতে থাকো, এটা করতে থাকো, তার মধ্যে আমি একটা জিনিস করতে থাকি, এটা আগে বের করো। বের করে ফাইনাল আনসার বলো, চেক করে তারপর ফাইনাল আনসার বলো। ঠিক আছে। সেটা হচ্ছে এই দুইটা মান কিন্তু অথেন্টিক, অর্থাৎ পৃথিবীর ভরের তুলনায় চাঁদের ভর আসলেই 81 গুণ কম, আর ব্যাসার্ধ আসলেই 4 গুণ কি কম। তাহলে সেটা দিয়ে আমরা কিন্তু জি এর দুইটা তুলনা করতে পারি। তাহলে আমরা ধরি যে আমাদের যেই পৃথিবীর যেটুকু আছে সেটাকে আমরা ধরতে পারি জি। তাহলে সেই জি ইজিক্যালটা আমরা কত লিখতে পারি? জি ইজিক্যালটা আমরা লিখতে পারি gm/r²। আর চাঁদের যে জি সেটাকে আমরা লিখলাম জি এম, ছোট হাতের এম, সেটাকে আমরা লিখতে পারি কি জি গুণ এম, অর্থাৎ চাঁদের ভর ভাগ চাঁদের ব্যাসার্ধ r m²। তাহলে এখানে যদি আমরা পৃথিবীর ভর দিয়ে রিপ্লেস করি তাহলে জি গুণ 81, m/81। তাহলে m/81 ইন্টু r/4 তাহলে কত আসে? আসে হচ্ছে 16/81 গুণ জি।
তাহলে আমরা বলতে পারি আমাদের যেই জিএম আছে অর্থাৎ চাঁদের যেই অভিকর্ষ ত্বরণ আছে সেটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত 16/81 গুণ। এই ক্লিয়ার? এই ক্লিয়ার? কি বললাম? চাঁদের যেই অভিকর্ষ ত্বরণ আছে ও সেই ভাই চাঁদের বুঝছি। অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 16/81 গুণ। এটার মান কত আসছে? 5-এর আনসার কত আসছে? এটার আনসার কত আসছে? 5-এর আনসার বের হয়নি কি? 550 হবে। 550 এসছে। জি ভাই। আচ্ছা দেখো, জি আর জিএম মানে জি কে যদি আমি গুণ দিই এম দ্বারা তাইলেই কি ওজন বের হয় না? হ্যাঁ। তাহলে আমি কি বলতে পারি না যে চাঁদের যেই ওজন হবে সেই চাঁদের ওজন হবে পৃথিবীর ওজনের 16/81 গুণ? জি ভাই। তা এখানে আমাদের পৃথিবীতে ওজন কত হয়েছে? 648। তাহলে চাঁদে ওজন কত ভাই হবে? 648 আর 5 ভাগের 4 গুণ কমবে, 4 গুণ কমবে। 5/4 গুণ কমবে না, কি হবে তা আমি পরে দেখছি। এটার মান কত আসে? চাঁদে ওজন হ্যাঁ, চাঁদে ওজন কত আসছে? 648 গুণ 130। 16/81। 130। এবার 648 থেকে 130 বাদ দাও, কত থাকে? 130 কেমনে হয়? 128 আছে। আচ্ছা 128 আসে এই সেটা। প্লাস আচ্ছা 128 আসে, তাহলে 128। 128 আসলে বিয়োগ করলে কত হয়? মানে 520 648 থেকে 128 বিয়োগ করলে কত হয়? 608 648 থেকে 520। 128 করলে 520। 520। 520 হয়। 128 বিয়োগ করলে কত হয়? 520 নিউটন আসে। তাহলে উত্তর জি কত? 520 নিউটন। পারা যাবে? হ্যাঁ। বলো। জি ভাইয়া। আচ্ছা আশা করি ইনশাল্লাহ। পারা যাবে। ঠিক আছে, মানে ওজনের অনুপাত আর কি হবে, আমাদের অভিকর্ষের অনুপাত কিন্তু সেমই, খালি এম দ্বারা দুই পক্ষকে গুণ। ক্লিয়ার? এইগুলো শর্টকাট টেকনিক গুলো একটু মাথার মধ্যে খেলতে হবে যে কি হচ্ছে না হচ্ছে বা কার সাথে কি সম্পর্ক তৈরি হচ্ছে। আচ্ছা নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের কিছু পৃথিবী এবং সূর্য সম্পর্কীয় তথ্য আছে। এই তথ্যগুলো আসলে এলাবোরেটলি আমি বলতে চাচ্ছিলাম না, তারপরেও আসো কিছু আমরা দেখি আমাদের কিছু সূত্র দিয়ে এগুলোকে করা যায়। ঠিক আছে, তা ভাই আমি আজকে ক্লাস কয়টা পর্যন্ত হবে? আমরা আরো 20 মিনিট মতো ক্লাস করব, সমস্যা নাই। আচ্ছা এইগুলো এইগুলো তোমাদের বইয়ে ডিরেক্টলি দেওয়া আছে। কোন বইয়ে দেওয়া আছে? সেলুসারের বইয়ে দেওয়া আছে। তো এইগুলো তোমরা সেখান থেকে প্রমাণ টমান দেখে নিবা। আমি আর সেই প্রমাণ টমান নিয়ে আলোচনা করছি না, আমি ডিরেক্টলি মান বসাই দিচ্ছি। পৃথিবীর যে ভর ভাই হয় বই সেটা পড়েন না, নাহলে বই বলবো না। কি বলিনি, বুঝিনি। বই থেকে না পড়লে ভাই বই পড়া হয় না। হ্যাঁ সেটাই বললাম, 447 পেজে আছে, এটা তোমরা সেখান থেকে পড়ে নিবা। ঠিক আছে, ভাই জাস্ট। সেলুসারের বই তো আমার কাছে নাই ভাই। কি বলো? সেলুসারের বই আমার কাছে নাই। তোমার কাছে থাকা লাগবে না তো, বইয়ের পিডিএফ গ্রুপে দিয়ে দিছি। ও ঠিক আছে। আচ্ছা, তো সেখান থেকে জাস্ট তোমরা প্রমাণগুলো ভাইয়া, দেখে নিবা। এইগুলো খুব বড় প্রমাণ না, শেষ করতে দেন। এগুলো খুব বড় প্রমাণ না, যেমন এই প্রমাণটা আসছে কোথা থেকে? পৃথিবী এবং সূর্যের, সরি, পৃথিবী এবং চন্দ্রের ঘূর্ণন থেকে, এখান থেকে পৃথিবীর ভর নির্ণয় করছে। তো এইগুলো অলরেডি কেপলারের সূত্রে আমরা এই প্রমাণ রিলেটেড ম্যাথ গুলোই করে আসছি। তো এই ম্যাথ গুলো কোনো ডিফারেন্ট কিছু না। তা আমি এখন যদি এগুলো ভেঙে ভেঙে করাই তাহলে অনেক টাইম লেগে যাবে, তো এটার দরকার নাই। বই পড়লে এমনি টের পাবা, মানে এখানে না বোঝার কিছুই নাই। তো সেখান থেকে আমাদের পৃথিবীর ভর যেটা আসছে সেটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻24 কেজি। এইটা মাস্ট মনে রাখতে হবে। এখন আমরা যেই কয়টা তথ্য পড়বো সেই কয়টা তথ্যই আমাদের মাস্ট কি রাখতে হবে, মনে রাখতে হবে। পৃথিবীর যে ঘনত্ব, ঘনত্ব মানে কি? m/v। তাহলে এই ভরটা যেটা আছে সেটাকেই শুধুমাত্র কি করছে, ভর দ্বারা ভাগ এই আমাদের আয়তন দ্বারা ভাগ করছে, 4/3πr³ এটা দ্বারা ভাগ করছে, করে যে পৃথিবীর ঘনত্ব পাইছে সেটা হচ্ছে 5.5 ইন্টু 10⁻³ kg/m³। ঠিক আছে, এগুলো করে নিবা। এই দুইটা ইনফরমেশনই আমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের সূর্যের ভর। সূর্যের ভর কত আসে? সূর্যের ভর আসে হচ্ছে m = 1.97
ইন্টু 10⁻³ কেজি। তাহলে দেখো পৃথিবীর ভরের তুলনায় সূর্যের ভর কত গুণ কম? প্রায় 10⁻6 গুণ কম। ক্লিয়ার? বেশি। সরি, বেশি। রাইট, সূর্যের ভর 10⁻6 গুণ বেশি। আচ্ছা, তারপর সূর্য এবং পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল, এগুলো একটু এখানে ডেরাইভ করে এগুলোর মান বের করে নিবা। এটা হচ্ছে তোমাদের কাজ। তাহলে আমাদের মূলত এই তিনটা জিনিস মনে রাখতে হবে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে পৃথিবীর ইন্টারনাল ব্যাসার্ধ কত? 6.4 ইন্টু 10⁻6 মিটার। এই কয়েকটা ইনফরমেশন আমাদের একদম এক্স্যাক্টলি কি করতে হবে? মনে রেখে দিতে হবে। নেক্সট। আচ্ছা, এগুলো সব করে নিবা, এগুলো করে নিবা, ঠিক আছে? এগুলো করে নিবা। আর এখন আসো আমাদের যে বলছে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে এর ব্যাসার্ধ যদি 2% করা হয়, অভিকর্ষ ত্বরণ কত গুণ বৃদ্ধি বা হ্রাস পাবে? এটা পারবা? এটা একভাবে করা হ্যাঁ, যায়, পারবো। সেটা হচ্ছে জি ইজিক্যাল টু জিএম ভাগ আর স্কয়ার। তাহলে এম এর মান কি? অপরিবর্তিত। আর আর এর মান তখন কত হবে? আর এর ভ্যালু হবে হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 ইন্টু 1 ভাগ কি 1 মাইনাস কি হবে? 98/100। এরকম হবে না? 100। সরি, ওই 1.04 হবে। সরি, 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 সরি। কোন একটা জিনিস 2% কমে যাওয়া মানে কত? 0.98 দ্বারা গুণ করা, জি ভাই। তাহলেই হয়ে গেল। তাহলে নতুন আর ড্যাশ বের হবে, সেখান থেকে নতুন জি ড্যাশ বের হবে। তারপর জি ইজিক্যাল টু কি হবে? সরি, কত গুণ হবে সেটা তাহলে আমরা বের করব কিভাবে? তাহলে ওই যে পার্সেন্টেজ অফ জি ড্যাশ 100 হচ্ছে জি 100%, ভাগ জি জি করলেই হয়ে ড্যাশ গেল। বাই জি, হ্যাঁ, জি ড্যাশ বাই জি ইন্টু 100%। রাইট, সেটা করলেই হয়ে গেল। রাইট, এটা একটা পদ্ধতি। তো এই পদ্ধতি বাদ দিয়ে আরেকটা পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের পদ্ধতি। এই ডিফারেন্সিয়েশনের পদ্ধতিটাই আমি এখন একটু শিখাবো, ঠিক আছে? যে কোনো জিনিসের হ্রাস বৃদ্ধি, যে কোনো জিনিসের হ্রাস বৃদ্ধি আমরা এই পদ্ধতিতে করতে পারি, এই ডিফারেন্সিয়েশনের পদ্ধতিতে করতে পারি। এবং এই জিনিসটা অলরেডি আমরা শিখে আসছি। কোথায় শিখে আসছি? প্রথম অধ্যায়ের যখন আমরা রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ অফ রিলেটিভ এরর বের করতেছিলাম, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি, তখন কি আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে বের করছিলাম না? একটু রিমাইন্ড করো। কি রিমাইন্ড করবা? যে ওই যে আমরা বের করছিলাম যে দৈর্ঘ্যে 2% ইরর হইলে ভলিউমে কত পার্সেন্ট ইরর হবে? জি ভাই। এই এই রিলেটিভ এররের রিলেটেড ম্যাথ করছি না আমরা? করছিলাম। তখন কিন্তু আমরা একটা ডিফারেন্সিয়েশনের পদ্ধতি দিয়ে করছিলাম যে ভাই, আমরা বলছিলাম যে ধরো দৈর্ঘ্যের ইরর যদি 2% হয়, তাহলে ভলিউমের ইরর কত হবে? 3 ইন্টু 2%, তাহলে 6% ইরর হবে। করছিলাম না? জি ভাই। করছিলাম। এখন আমরা সেম পদ্ধতিটা, সেম ডিফারেন্সিয়েশনের পদ্ধতিটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ভাই দেখেন, কিন্তু এখানে হচ্ছে সমহারে বা সম মানে সমহারে হ্রাস বা সমহারে বৃদ্ধি তো এটা বলে নাই। সমহার কেন আমরা ম্যাটার করবে? সমহার কেন ম্যাটার করবে? ভাই ডিডি এটা তো মানে ব্যাসার্ধ বলছে শুধু। এখানে বলছে চেঞ্জ কত। ডিফারেন্সিয়েশন ডাজেন্ট মিন যে সমহারেই চেঞ্জ হতে হবে। ডিফারেন্সিয়েশন বলে যে হার, হার কতটুকু। ডিফারেন্সিয়েশনটা এটা বোঝায় পরিবর্তনের হার কত। রাইট? আচ্ছা, আমরা আসি, দেখি, করতে থাকি, তাহলে বুঝতে পারবা। আচ্ছা দেখো, এখানে বলছে ব্যাসার্ধ 2% হ্রাস করা হয়েছে। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে আসলে বোঝাই কেমনে? 2% হ্রাস করা এর মানে হচ্ছে আর এর একটা পার্থক্য তৈরি হয়েছে না? সেটাকে আমরা বলবো কি? ডিআর। অর্থাৎ ব্যাসার্ধের একটা পরিবর্তন হয়েছে, সেটাকে আমরা কি বলবো? ডিআর। কার সাপেক্ষে পরিবর্তন হয়েছে? ব্যাসার্ধের সাপেক্ষেই পরিবর্তিত হয়েছে। অর্থাৎ যা ব্যাসার্ধ ছিল তার সাপেক্ষে কতটুকু পরিবর্তন হয়েছে? 2%। আমার কথা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? জি যা ভাই, বুঝতে ব্যাসার্ধ পারছি। ছিল তার থেকে 2% কমে গেছে। তার মানে ব্যাসার্ধের একটা পরিবর্তন হয়েছে। ব্যাসার্ধের যতটুকু পরিবর্তন হয়েছে, ডিআর মানে কি? R2 - R1।
এবং এটা কি খুবই নেগলিজিবল হারে পরিবর্তন হয়েছে। তাহলে আমরা প্রকাশ করছি সেটাকে কি দিয়ে, ডিআর দ্বারা, এবং সেটা ভাগ R1, এটাই তো 2%, রাইট? কোন 100%? এটাই তো 2%। এখন আমি 100%কে বাদ দিলাম, এই 2%-এর বদলে আমরা সেখানে লিখলাম হচ্ছে 0.02। কোনো সমস্যা আছে? তাহলে এই 0.02 আসলে কাকে নেগলেক্ট করে? ডিআর ভাগ আর। এটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? কোন জিনিস জি ভাই 2% হ্রাস করা মানে কি, তার ডিআর ভাগ আর এর ভ্যালু হচ্ছে 0.02। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমি হ্রাস জি করাকে এখানে কিন্তু পজিটিভ হিসাবে দেখছি, হ্রাস করাকে পজিটিভ হিসাবে দেখছি। দেখো এখানে কি করছি, হ্রাস করাকে পজিটিভ হিসাবে দেখছি। আবার আমি সেম ভাবে হ্রাস করাকে কি নেগেটিভ হিসাবেও লিখতে পারতাম, যে ডিআর ভাগ আর ইজিক্যাল টু -0.02। তার মানে কি হ্রাস করার জিনিসটাকে আমরা নেগেটিভ হিসাবে দেখাচ্ছি। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? মানে ডিআর ভাগ আর এর ভ্যালু এখন আমি পজিটিভ হিসাবে ইনপুট দিচ্ছি, তার মানে কি হ্রাস করা জিনিসটা হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? আমাদের এই ফাংশনে হ্রাস হওয়াটাই হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? এখন আমাদের বলছে অভিকর্ষ ত্বরণ কতটুকু বৃদ্ধি বা হ্রাস করবে। দেখো অভিকর্ষ ত্বরণ ব্যাসার্ধ যদি হ্রাস পায়, অভিকর্ষ ত্বরণ হ্রাস হবে নাকি বৃদ্ধি হবে? বৃদ্ধি। বৃদ্ধি হবে। তাহলে আমি একদম বৃদ্ধি জানি হবে। যে বৃদ্ধি হবে, আমি একদম জানি যে বৃদ্ধি হবে। এখন অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি হওয়া, এই বৃদ্ধির পরিমাণটাকে আমি কিভাবে প্রকাশ করব? এটাকে যদি ডিআর ভাগ আর দ্বারা প্রকাশ করি, তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করব? ডিজি ভাগ জি, হুম। রাইট? কোনো একটা কিছুর পরিবর্তন হচ্ছে, তাহলে কার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে? জি এর সাপেক্ষে। কতটুকু পরিবর্তন হচ্ছে? ডিজি পরিমাণ। ক্লিয়ার? তাহলে এই জি ডিজি ভাইয়া ভাগ clear। জি, এটা কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? পজিটিভ আসবে। পজিটিভ আসবে না, নেগেটিভ আসবে। কেননা আপনি এখানে হ্রাস করাকে ধরছেন পজিটিভ, ওইটাকে তাহলে হ্রাস এখানে করা বৃদ্ধি করাকে কি হ্যাঁ আসবে? নেগেটিভ আসবে না? নেগেটিভ ইয়েস আসবে। ভাই। কথা কি বুঝছো? আর আমি যদি এইখানে হ্রাস করাকেই ধরতাম নেগেটিভ, তাহলে এখানে কি আসতো? পজিটিভ। তাহলে আমার ধরার উপর ডিপেন্ড করতেছে মানগুলো। তাহলে আমরা এখানে, এখন আপনি বলেন ডিআর ভাগ আর ভাইয়া পজিটিভ যদি ধরবো নাকি নেগেটিভ ধরবো? ডিআর ভাগ আর কে পজিটিভ যেটাই ধরবো নাকি? ধরি। আচ্ছা আমরা ধরলাম নেগেটিভ। যেন আমরা ডিজি ভাগ জি কি পাই? পজিটিভ। তাহলে ডিআর ভাগ আর কে আমরা প্রথমেই লিখে দিলাম কিসে? নেগেটিভে, যে হ্রাস পাচ্ছে। নেগেটিভ দ্বারা কি বোঝাচ্ছে? যে সে হ্রাস পাচ্ছে। হুম। তাহলে এখানে কি হবে? ডিজি ভাগ জি কি হবে? পজিটিভ হবে, রাইট? পজিটিভ হবে। পজিটিভ হবে। হুম। তাহলে আমার এখন যে কোনো ভাবে ডিআর ভাগ আর এই ফরম্যাটে আমাকে নিয়ে আসতে হবে, আর ডিজি ভাগ জি এই ফরম্যাটে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি? আমাদের সূত্রটা হচ্ছে জি ইজ ইকাল টু জিএম ভাগ আর স্কোয়ার। জি ইজ ইকাল টু কি? জিএম ভাগ আর স্কোয়ার। তাহলে আমাকে নিয়ে আসতে হবে কি? ডিজি ভাগ জিতে, এভাবে নিয়ে আসতে হবে, এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে এই ফরম্যাটে আনার উপায়টা কি? এই ফরম্যাটের উপায় হচ্ছে লন নিয়ে আসা। লন নিয়ে আসলে কি হবে? লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়ে যায়? 1/x না? জি জি ভাই। তেমন জি, জি এর আগে যদি আমি লন নিয়ে আসি, তাহলে তার ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে? 1/g। তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে, আমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমি এখানে লন নিয়ে আসি, তাহলে লন জি ইজিক্যাল টু কি হবে? জি ভাগ আর স্কোয়ার। জিএম, এই পুরো জিনিসটা কি কনস্ট্যান্ট, ভর যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই পুরো জিনিসটা কি হবে? কনস্ট্যান্ট, রাইট? জি তাহলে এই পুরো জিনিসটা, জি আচ্ছা ভাইয়া। পুরো পুরো জিনিসটা কনস্ট্যান্ট। আমরা এটাকে না হলে পরে কনস্ট্যান্ট হিসাবে নিয়ে আসি, আগে পুরোটাই ডেরিভেট করি। এখানে আমি পুরোটার উপরেই লন দিলাম, তাহলে লন জিএম ভাগ আর স্কোয়ার। কেন পুরোটার উপর ডিফারেন্স মানে লন দিলাম, সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। আচ্ছা, লন দিলাম। এবার তাহলে লন জিএম ভাগ আর স্কোয়ার, এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। এক, লন জি ইন্টু লন জিএম মাইনাস
লন আর স্কোয়ার, এভাবে লিখতে পারি, রাইট? পারি। পারি। তাহলে আমাদের এখানে কি থাকে? আমাদের এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এটাকে ধরো ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এমন না? 1/g। দাঁড়াও, আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি, ডি ভাগ ডিআর অফ লন জি, রাইট? ইজিক্যালটা আমাদের কি থাকে? এটাকে পুরোটাকে ডিফারেন্সিয়েশন করলে 0, তাহলে আমাদের থাকে 0। শুধুমাত্র কি মাইনাস, এখানে আমাদের কি থাকবে? ডিডি ডিডি আর অফ ddr। লন আর স্কোয়ার, জি। রাইট? এখন হুম। দেখো, লন ডিডিআর অফ লন জি, এটার কি ডিফারেন্সিয়েশন হয়? প্রথমত তো লন এর 1/g ইন্টু ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ভাগ ddr। জি ইন্টু ডিজি ভাগ ডিআর, চেইন রুল, হুম। চেইন রুল। তাহলে এখানে আমাদের কি থাকে? মাইনাস, প্রথমে লন আর স্কোয়ারের করলে কত থাকে? 1 ভাগ আর স্কোয়ার, 1/r²। আর এখানে আবার আর স্কোয়ার কে করলে কত থাকে? 2 আর। 2r। তাহলে আমাদের কি হয়? 1 ভাগ জি ইন্টু ডিজি ভাগ ডিআর ইজিক্যাল টু মাইনাস আর স্কোয়ার আছে আর উপরে 2 আর আছে, তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস অফ 2 ভাগ আর, এরকম লিখতে পারি না? তাহলে দেখো, পারি এবার ভাই। আমার আমার ফরম্যাট আনতে হবে কি? ডিজি ভাগ জি। তাহলে ডিজি ভাগ জি ইজিক্যালটা আমাদের কি হয়? মাইনাস 2 অফ ডিআর ভাগ আর। তাহলে ডিআর ভাগ আর কত? -0.02। তাহলে এখানে কত হবে? ডিজি ভাগ জি কত হবে? মাইনাস অফ 2 ইন্টু 0.02। তার মানে কত? পজিটিভ হয়ে যাবে। এটাও মান মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে পজিটিভ, তাহলে 0.04। তার মানে কত? 4%। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝে কি ভাইয়া গেছে? বুঝছি, আপাতত জি ভাই যতটুকু বুঝছি। বুঝছি। বুঝো যদি, এটা যদি বুঝতে পারো তাহলে অনেক কিছু বুঝে গেছো। এখান থেকে অনেক প্রশ্ন বানানো যায়, অনেক ক্রিটিক্যাল প্রশ্ন বানানো যায়। নটর ডেমের স্যার ইচ্ছা করলে এখান থেকে পুরো এক সেট প্রশ্ন দিয়ে দিতে পারে, শুধু এই ম্যাথ থেকে। ভাই আপনাকেও একটা দেন। আচ্ছা, আমি দিচ্ছি, সমস্যা নাই। দেখো এইটা তাহলে কি বোঝা যাচ্ছে? যে কোনো একটা জায়গায় যদি আমি আর এর চেঞ্জটা মেজার করতে পারি, যে কোনো একটা জায়গায় যদি আমি আর এর চেঞ্জটা মেজার করতে পারি, তাহলে কিন্তু আমি ফট করে আমি কিন্তু জি এর চেঞ্জ মেজার করতে পারবো। কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি? যেমন আমি একটা উদাহরণ দিই আমি একটা উদাহরণ দিই। ধরো এখানে কি ভরকে কনস্ট্যান্ট রাখছিল না? ভরকে কি কনস্ট্যান্ট রাখছিল না? আমি বললাম ভর 4% বৃদ্ধি করা হলো। ভর কি হলো? 4% বৃদ্ধি করা হলো। আর তোমরাই বলো ব্যাসার্ধ কত পার্সেন্ট কমাবো? ব্যাসার্ধ কত পার্সেন্ট হ্রাস করা হবে বলো? 2%। আচ্ছা, ধরলাম 2%, ব্যাসার্ধ 2% হ্রাস করা হলো। তাহলে কি জি এর মান চেঞ্জ হয়ে যাবে না? জি এর মান তো চেঞ্জ হবে, রাইট? তাহলে জি এর মান কত পার্সেন্ট চেঞ্জ হবে? তাহলে দেখেন, ভর 4% বৃদ্ধি করা মানে কি? ডিএম ভাগ এম ইজিক্যাল টু 4%, 0.04 পজিটিভ। আর 0.04 আর ব্যাসার্ধ 2% হ্রাস মানে কি? ডিআর ভাগ আর -0.02। -0.02। তাহলে এবার পার্সেন্টেজ অফ জি কেমন? দেখেন, এর আগে এই লাইন থেকে আমরা ডিরেক্টলি ডিফারেন্সিয়েশনে লন জিএম এই জিনিসটা ডিফারেন্সিয়েশন কত? 0 ধরে নিছিলাম। এখন কি আর 0 ধরতে পারবো? না। পারবো না। তাহলে না। আমাকে লাইন কোন লাইন থেকে শুরু করতে হবে? লন জি ইজিক্যাল টু লন জিএম মাইনাস লন কি ছিল? আর স্কোয়ার। এখান থেকে শুরু করতে হবে। তাহলে যদি আমি শুরু করি, তাহলে লন জি এটার ডিফারেন্সিয়েশন কত হবে? আমি করলাম ডিডি ভাগ ডিআর ইন্টু লন জি ইজিক্যাল টু ডি ভাগ ডিআর অফ লন জিএম মাইনাস ডিডিআর অফ লন আর স্কোয়ার দিলাম।
তাহলে এটার কত হবে 1/g ইন্টু আমাদের হবে হচ্ছে ডিজি ভাগ ডিআর ইজিক্যালটা আমাদের এখানে কত হবে, এগুলো সব বড় হাতের, হ্যাঁ। তাহলে লন জিএম, তাহলে এটার মান কত হবে, জি এটা তো কনস্ট্যান্ট, রাইট? তাহলে এটা নিয়ে আমাদের হুম। কাজ করার দরকার নাই, শুধুমাত্র এম নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে কত আসে, ওয়ান ভাই ভাগ ওয়ান এম, বাই জি এম। ওয়ান ভাগ এম, রাইট? ওয়ান ভাই ভাগ এম ইন্টু কি হবে ডিএম ভাগ ডিআর, এমন না? মানে লন জিএম কে যদি আমি ভাগ করি, তাহলে আমি আবার কি পাবো, লন জি প্লাস লন এম। তাহলে লন জি নিয়ে তো আমার কাজ করার কোনো দরকার নাই, রাইট? তাহলে আমি এখানে লন জিএম এর বদলে কি লিখতে পারি, এখানে ধরো আরেকটু যদি ভাই বড় কিন্তু করে ওগুলো লিখতাম, লঞ্জিকে পুরোপুরি বাদ দিয়ে দিবেন তাই তো? হ্যাঁ লন জি তো আমার দরকারই নাই, লন মানে জি প্লাস পরবর্তীতে লন এম, শূন্যই হয়ে যাবে। হ্যাঁ। তাহলে আমি কি করব, শুধুমাত্র লন এম কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1/m ইন্টু ডিএম ভাগ ডিআর, ক্লিয়ার? আর এখানে আমাদের কি থাকে, জি। মাইনাস 1/r² ইন্টু 2r, এই তো থাকে, ঠিক আছে না? হুম। এইবার আমি তাহলে কি করব, ডিজি ভাগ জি এই আকারে রাখলাম, আর ডিআর দ্বারা গুণ করে দিলাম। তাহলে ডিআর দ্বারা গুণ করলে কি হয়, ডিএম ভাগ এম মাইনাস অফ কি হয়, মাইনাস অফ ডিআর ভাগ আর ইন্টু 2, এমন হয় না? এবার আমার তাহলে দেখো ডিএম ভাগ এম কত, 0.04, আর মাইনাস মাইনাসে কত হয়ে যাবে, প্লাস 2 ইন্টু 0.02, তাহলে দুইটা মিলে কত হয়, 0.08। তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 8%। বোঝা কি গেছে? জি ভাইয়া, কিন্তু ভাইয়া ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন খুব একটা ভালো মতন পারি না। একটু একটু দাঁড়ান। এইবার দেখেন, আপনি যেটা বললেন ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পারেন না, তাহলে আপনাকে এখন আমার মায়ের দরকার। ডিফারেন্সিয়েশন আর আমি ক্লাস নিছি না ভাইয়া দুইটা, পারি। ভাইয়া জি ভাইয়া, ডিফারেন্সিয়েশন, ওটা তো করছি, মানে শুনে নিন, মোটামুটি পারি, খুব একটা ভালো শেষ মতন করতে পারি না। দেন, শেষ করতে দেন। ডিফারেন্সিয়েশন আর আমি ক্লাস নিছি দুইটা, তারপর ইন্টিগ্রেশনের ক্লাস নিছি একটা। প্রথম অধ্যায়ের ক্লাসের সময় খুব ভালো মতো ডিফারেন্সিয়েশন বুঝাইছি। দেখেন আমার এখানে পড়ালেখার ফান্ডা হচ্ছে সিম্পল, আমি এক অধ্যায়ের সাথে আরেক অধ্যায়ের ক্রস ওভার ঘটাবই। এই যে আপনি এখন মহাকর্ষ পড়তেছেন, যা যা মহাকর্ষ প্রাবল্য মহাকর্ষ বিভব দেখবেন, তড়িৎ ক্ষেত্রে সেম জিনিস আসবে। আজকের ক্লাসে, শুধুমাত্র আজকের ক্লাসে আমরা একক ভেক্টরের কনসেপ্ট ইউজ করছি, সেটা আসছে কোথায় থেকে, ভেক্টর থেকে। আমরা চতুর্থ অধ্যায়ের কনসেপ্ট ইউজ করতেছি, কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বল, সেটা আসছে 4th চ্যাপ্টার থেকে। আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে চেঞ্জেস আনতেছি, এটা আসছে 1st চ্যাপ্টার থেকে। তার মানে পার্টিকুলারলি আমি আগের যা যা চ্যাপ্টার পড়াইছি সবগুলোর কনসেপ্ট পরের চ্যাপ্টারে কাজে লাগবে, এবং ইউ ক্যান নট নেগলেক্ট দ্যাট। এবং ক্রস ওভার জি এখানে ভাইয়া, হবে। তাহলে এবং আমি যদি এখানে ম্যাথমেটিক্স এবং আপনার কেমিস্ট্রিও পড়াইতাম, তাহলে আমি ম্যাথ এবং কেমিস্ট্রির রেফারেন্সও ইউজ করতে পারতাম। কিন্তু ম্যাথ এবং কেমিস্ট্রির রেফারেন্স আমি এখানে ইউজ করি না, কেননা ওই দুইটা আমার পড়াই না। বাট অল সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে ইন্টিগ্রেটেড, প্রত্যেকটা পড়ার পরে আরেকটা বুঝতে হবে। এখন এটা আপনার নিজ দায়িত্বে সেই লেকচারগুলো করে নিতে হবে, কিছু করার নাই, ঠিক আছে? এবং এই জন্য আমি বলি লাইভ ক্লাসগুলো করবেন, তাহলে এই প্যারাটা হয় না। ভাইয়া ওগুলো আমি 2-3 বার করে করছি এখন, মানে মোটামুটি বুঝি, কিন্তু সব সময় দেখা যায় মাঝে মধ্যে করতে গেলে অনেক বেশি ফার্স্ট ভুল অধ্যায়ের করি। ফার্স্ট অধ্যায়ের প্রবলেমগুলো সলভ করবেন, তাহলে এই বৃদ্ধি হ্রাসের বিষয়গুলো অনেক হালকা হয়ে যাবে। সেলুসার অথবা আপনার আমির হোসেনের বই দেখে একটু প্র্যাকটিস করবেন। ফার্স্ট চ্যাপ্টারটা তপন স্যারের বইয়ে কম আছে, বাট বাকি দুইটা বইয়ে বেশি আছে। আর আমি হচ্ছে আজকে তো সেলুসারের বইয়ের পিডিএফ আপনাদের দিয়ে দিলাম, বাকি পিডিএফ গুলো যেগুলো নিয়ে আমি কাজ করি আমি ইনশাল্লাহ দিয়ে দিব, সমস্যা নাই। তো পিডিএফ গুলো দেখে অন্তত ওই পার্টটা করে ফেলবেন। বৃদ্ধি হ্রাসের অনেকগুলো ম্যাথ ফার্স্ট চ্যাপ্টার থেকে আসছে, এবং ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা খুব সহজে বৃদ্ধি হ্রাসগুলো করতে পারি। কথা কি বোঝা গেছে? এই বাকিটা কি বুঝতে পারছো? সিমিয়াত, জি। তারপরে যে আজকে নতুন জয়েন করলো কে জানো,
ওই সূরার নাম কি ঢাকা কলেজের? গ্যাংস্টার। হ্যাঁ, গ্যাংস্টার কই? স্যার ভাই আব্দুল আসসালামু আলিম। আলাইকুম ভাই। আব্দুল আলিম বুঝা কি যাচ্ছে? হ ভাই, বুঝতেছি ভাই। আচ্ছা, তো আমরা ইন্টারের এরকম, ভালো লাগে না ভাই। হ্যাঁ বলো। বলতেছি স্যার, ইন্টারে ভাই এত পড়ালেখা করতে ভালো লাগে না। না, ইন্টারের পড়ালেখা তো আরে অনেক ভাই, মজার, অনেক মজার জিনিসপত্র। এসএসসি তে 3 মাস পড়ছি ভাই, 3 মাস পড়ে যে কোপ দিছি। আমি না, ভাবছি কোপ ইন্টারে তো দাওনি, কোপ দাওনি। তুমি এসএসসি তে যা যা পড়ছো ল্যাকিংস অনেক আছে, এটা টের পাবা। 3 মাস পরে পরীক্ষা দেওয়ার ফলাফল কিছুক্ষণ পর টের পাবা, যখন আমরা এই আরো গভীরে যাব। আচ্ছা, এবারে আচ্ছা, চাঁদপুরে আচ্ছা, ভাই। আচ্ছা, আমরা গল্প করব, সমস্যা নাই, আমরা লেকচারের পরে গল্প করি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে শুধুমাত্র মহাকর্ষ না, যে কোনো কিছুর চেঞ্জেস খুব সহজে ক্যালকুলেট করা যায় উইথ দ্য হেল্প অফ ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা নাবলা অপারেটর বা আংশিক অন্তরীকরণ দিয়ে খুব সহজেই কিন্তু যে কোনো জিনিসের চেঞ্জেস মেজার করতে পারি। এখন আমাদের 2-3টা কনসেপ্ট বাকি আছে, আমি একটু ফাস্ট ফাস্ট ওই কনসেপ্ট গুলোতে যাই। খুবই সহজ সহজ কনসেপ্ট, সামনের গুলো 10 মিনিটে শেষ হয়ে যাবে। ফার্স্ট নাম্বার কনসেপ্ট কি? কোনো কিছুর ফিল্ড, কোনো কিছুর ফিল্ড আর কোনো কিছুর ফিল্ড স্ট্রেংথ বা ফিল্ড লাইন, এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। কি বললাম? কোনো কিছুর ফিল্ড আর কোনো কিছুর ফিল্ড লাইন বা ফিল্ড লাইন স্ট্রেংথ, এগুলোর মধ্যে তফাৎ আছে। খুব সহজভাবে বলি, কোনো কিছুর ফিল্ড মানে হচ্ছে সে যে এরিয়া ব্যাপী প্রভাব বিস্তার করে। কোনো কিছুর ফিল্ড মানে সে যে এরিয়া ব্যাপী তার প্রভাবটাকে বিস্তার করে। এখন আমাদের প্রত্যেকটা অবজেক্ট যেহেতু 3D, তাহলে আমাদের ফিল্ড গুলোও কি হবে? সবকিছু 3D হবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই ফিল্ড গুলো ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, সেগুলোর ফিল্ড দেখতে কি 3D ফাঁপা গোলকের মতো। যেহেতু আর সবসময় কি হবে, কোন একটা জায়গা থেকে আর ডিস্টেন্সে কোন একটা বস্তুর বল কি সব জায়গাতে সমান। তাহলে কোন একটা বিন্দু ভরকে যদি আমি রেখে দিই, তার আর আশেপাশের আর দূরত্বের সবগুলো কি হবে? বল সেম হবে না? তাহলে তাদের যেই ক্ষেত্রের মধ্যে তার এই বলটা ইম্প্যাক্ট করবে, সেখানেও প্রত্যেকটা জায়গার আর সেম। তো এই কারণে যেই জায়গাগুলোতে আর এর উপর ডিপেন্ড করে বলের মান, সে সকল ফিল্ড দেখতে কি 3D গোলকের মতো। কথা কি ক্লিয়ার? আমি প্রথমত বললাম ফিল্ড হচ্ছে যেই এরিয়া ব্যাপী ওই বলটা আসলে কাজ করবে বা ওই বলের পাল্লা যতটুকু। 2 নাম্বার আমি বললাম যে যে সকল ফিল্ড নিয়ে আমরা এখন কাজ করব সবগুলোই 3D মতো। সো এখানে সব ফিল্ডই হচ্ছে 3D। 3 নাম্বার বললাম যেগুলো ডিরেক্টলি বলের সাথে সম্পর্ক, এই সরি, যে সকল বল ডিরেক্টলি ব্যাসার্ধের সাথে বা দূরত্বের সাথে সম্পর্কিত, সেগুলোর ফিল্ড আসলে দেখতে কেমন? 3D গোলক আকৃতির। 4 নাম্বার কথা, সেটা হচ্ছে ফিল্ড লাইন কি? ফিল্ড লাইন মানে হচ্ছে বলরেখা। ফিল্ড মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ ক্ষেত্র দ্বারা বোঝাই হচ্ছে ফিল্ড। আর ফিল্ড লাইন মানে হচ্ছে বলরেখা। ঠিক আছে, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তোমাদের যেটা জাফর ইকবালের বই আছে 9-10-এ, সেখানে দুইটাকে এক করে ফেলছে, কিন্তু দুইটা আসলে টোটালি ডিফারেন্ট জিনিস। আর 3 নাম্বার হচ্ছে ফিল্ড স্ট্রেংথ, মানে হচ্ছে সেখানকার প্রাবল্য কত। ঠিক আছে, তো এই তিনটা টোটালি ডিফারেন্ট জিনিস, সেটা আমরা আরো ভালো মতো বুঝতে পারবো হচ্ছে স্থির তড়িতের ক্ষেত্রে। তো এখন আমরা যতটুকু জ্ঞান আছে সেটা দিয়েই এইগুলো আলোচনা করি। তো আমাদের যে মহাকর্ষীয় কেন্দ্র ক্ষেত্র আছে, সেই মহাকর্ষীয় ক্ষেত্র মানে কি? কোন একটা ভরকে আমি রেখে দিছি, এই ভরের জন্য কত দূর ব্যাপী আমরা মহাকর্ষ বলটা পাবো। তো মহাকর্ষ বলটা আমরা আসলে অসীম পর্যন্তই পাই, মানে কিছু না কিছু মান তো আমরা পাবোই, রাইট? কিন্তু আমরা অসীম তাকেই ধরে নিব যেখানে মহাকর্ষীয় বলের পরিমাণ খুবই নগণ্য। যেমন ধরো আমাদের এফ এর মান কি? জিএমএম ভাগ আর স্কয়ার, রাইট? এখন ধরো এই একটা এম কে আমি 1 কেজি ধরে নিলাম, আর আরেকটা বস্তুর ভরের জন্য আমি এখন মহাকর্ষীয় ক্ষেত্র বের করতে চাই। তাহলে এই বস্তুটার ভর ধরো 2 কেজি, আর আর এর ভ্যালু ধরো 100 কিলোমিটার। তাহলে বলের মান কি এত পরিমাণ ক্ষুদ্র হবে যেটা নেগলিজেবল। তো আর এর মান যেখানে খুবই নেগলিজেবল, সেটাকে আমরা ধরে নিই হচ্ছে অসীম। আর ওই যেই পর্যন্ত নেগলিজেবল মান না, বা যেই পর্যন্ত মান কাউন্ট করা যায়, ওই ক্ষেত্রটাকে কি বলা হয়? মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে কোন একটা ক্ষেত্রের বাইরে বা ফিল্ডের বাইরে যে কোনো বিন্দু, সেটাই কি অসীম। কথা কি বুঝছো নাকি বুঝো নাই?
এই বুঝা কি গেছে? জি ভাইয়া। অসীমের ধারণাটা খুব জরুরি একটা জিনিস। অসীমের ধারণাটা আরো ভালো মতো বোঝা যায় হচ্ছে লিমিটের মধ্যে। ডিফারেন্সিয়েশনের লিমিট নামে একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম না, জি ভাই। এবং সেখানে বলছিলাম না এক্স জি টেন্স টু ভাইয়া জিরো, করতেছিলাম। এক্স টেন্স টু ইনফিনিটি। আরে ভাই, এক্স টেন্স টু জিরো বা এক্স টেন্স টু হ্যাঁ। ইনফিনিটি এটার মানেটা কি? এটার মানে হচ্ছে কোন একটা কার্ভ আমি অঙ্কন করলাম, এই কার্ভের যখন আমি ঢাল নির্ণয় করব, তখন কত ক্ষুদ্র অংশে ভাগ করলে সেটা একটা সরল রেখার মতো আচরণ করবে। তাহলে হুম। এক্স টেন্ডস যতটুকু, টু হ্যাঁ, জিরো। যতটুকু ডেল এক্স এর জন্য এই অতিভুজ মানে এই কার্ভেচার একটা স্ট্রেট লাইন হবে, সেটাকেই আমরা কি বলবো? ওই এক্স এর লিমিট। তাহলে যেটার জি ভাইয়া। কার্ভেচার বেশি তাকে কি করতে হবে? অনেক বেশি ডেল এক্স এর মান ক্ষুদ্র করা লাগবে, অর্থাৎ লিমিটের ভ্যালু বের করা অনেক বেশি কঠিন। তেমন এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। এটার ক্ষেত্রে অসীম কোন জায়গায়? এটা ডিপেন্ড করে ভাই, কার উপর? যে যেইখানে যায় খুবই নেগলিজিবল মান আসবে, অর্থাৎ অসীমকে কখন আপনি ডিফাইন করতে পারবেন না যে আর এর ভ্যালু 100 হলেই সেটা অসীম, আর এর ভ্যালু 200 কিলোমিটার হলেই সেটা অসীম। এটা ডিপেন্ড করবে কি ওই বস্তুর ভরের উপর, যার মহাকর্ষীয় ক্ষেত্র আপনি বের করতেছেন। ওই বস্তুর যদি ভর অনেক বেশি হয়, তাহলে পাল্লা কি হবে? অনেক বেশি। ওই বস্তুর ভর যদি কম হয়, তাহলে সেই অসীমটা হবে কি খুবই অল্প দূরত্বে। কথা কি ক্লিয়ার? ভাইয়া, হ্যাঁ বলো। জি ভাইয়া। ঢালের পরিবর্তন হচ্ছে যদি হচ্ছে শূন্যের কাছাকাছি হয়, তাহলে কি সেটা মানে লিমিট টেন্ডস টু মানে এক্স টেন্ডস টু জিরো বোঝাচ্ছে? অসীম ঢালের মানটা জিরো না। ঢালের মানটা যতক্ষণের জন্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে সরলরেখা। অর্থাৎ ডেল এক্স যত তুমি ক্ষুদ্র করবা, এই অংশটা এই পোর্শনটা তত ক্ষুদ্র হয়ে জুম হবে না? তত হ্যাঁ, ক্ষুদ্র হয়ে জুম পরিবর্তনটা তো, হবে না? হ্যাঁ, তাহলে পরিবর্তন। যেই মানের জন্য এই ঢাল, এই রেখাটা মনে হবে একটা স্ট্রেট লাইন, সেইটা ডেল এক্সটাকে আমরা বলি কি ডেল এক্স টেন্স টু জিরো। কথা কি বুঝছো? যে এই ডেল এক্স টেন্স টু কি হবে? জিরো। এবার বুঝছো? জি ভাই। ভাইয়া ডেল যতক্ষণের এক্স জন্য এই টা কার্ভেচারটা একটা স্ট্রেট লাইনের মতো আচরণ করবে। ধরো তুমি ডেল এক্স ধরলা 0.00001, তার জন্য এটা স্ট্রেট লাইন হচ্ছে না, তখন কি করবা? 0.0000001 নিবা। তার জন্য স্ট্রেট লাইন না হলে 0.0000001 নিবা। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ যতক্ষণ স্ট্রেট লাইন না হবে ততক্ষণ এক্স কে কি করবা? জিরোর কাছাকাছি নিয়ে যাবা। এখন আমি বলতে চাইলাম যে কত জিরোর কাছাকাছি নিবা? পয়েন্টের পর 3টা শূন্য এক, নাকি পয়েন্টের পর 4টা শূন্য এক, নাকি পয়েন্টের পর 5টা শূন্য এক? এটা প্রত্যেকটা অসীম। ফাংশন না, এটা প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে ডিপেন্ড করে। যেই ফাংশনের ক্ষেত্রে 3টা শূন্য এক নিয়ে এই কার্ভেচারটা কি হয়ে যাচ্ছে স্ট্রেট লাইন, সেটার ক্ষেত্রে সেটাই এক্স এর লিমিট। যেটার ক্ষেত্রে 5টা শূন্য লাগতেছে এইটাকে স্ট্রেট লাইন করার জন্য, সেটা ওই ফাংশনের ক্ষেত্রে এক্স এর লিমিট। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া। এটা ফাংশন টু ফাংশন ডিফাইন করে, ডিফারেন্ট হয়। তাহলে ফাংশন টু ফাংশনের উপর ডিপেন্ড করে যে সেটার কি হবে, লিমিটটা কেমন হবে। কথা কি বুঝছো? সেম ভাবে আগের যেটা ছিল, এখানে কতটুকু আর এর জন্য তোমার হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্যের ক্ষেত্রে আমি পাল্লা অসীম ধরবো, সেটা ডিপেন্ড করবে কার উপর? ওই বস্তুর ভরের উপর। যার ভর বেশি তার ক্ষেত্রে আর এর মান কি হবে? অনেক বেশির জন্য ইনফিনিটি। আর যার বস্তুর ভরই কম তার কি হবে? বল কি খুব কম এরিয়ার ভিতরেই দেখা যাবে যে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে আর এর মান কি হবে? কম হবে। অর্থাৎ যেই আর এর ভ্যালুর মধ্যে কি হবে, কোনো একটা মহাকর্ষীয় বল আমি পাবো। কথা কি বুঝছো? ইস টোটালি ডিপেন্ডস আপন দ্য মাস অফ দ্যাট অবজেক্ট। সো ইট ইজ নট ডিফাইনেবল হোয়াট ইজ ইনফিনিটি আর হোয়াট ইজ দ্য ফিল্ড, কি বলা যায়, ফিল্ড রেডিয়াস। ঠিক আছে? এটা কি হবে? ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হবে। তাহলে অসীম মানে কি? অসীম মানে হচ্ছে যেখানে যে মানটা নেগলিজেবল হয়। সেটা বলের ক্ষেত্রে হতে পারে, সেটা বিভবের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে? সেটা ভিন্ন ভিন্ন বলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পাল্লা হতে পারে। মেন কথা হচ্ছে যেখানে যেই দূরত্বে যে বলের পরিমাণটা নেগলিজেবল হবে, সেটাকে আমরা ধরবো হচ্ছে অসীম। আর অসীমের মানে যতটুকুর মধ্যে নেগলিজেবল হচ্ছে না সেটাকে আমরা বলবো ফিল্ড। আর সেই ফিল্ডের বাইরে যে কোনো রেডিয়াসকেই আমরা কি বলবো? ইনফিনিটি। এই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এইবার আসো,
এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যেই তাহলে এখন আমরা সব জিনিসকে হিসাব করব। এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আমাদের একটা বল আছে, সেই বলের মান কি? Gmm/r²। তাহলে এর মধ্যে একটা এম কে যদি তুমি 1 কেজি করে নাও, অর্থাৎ একটাকে ডোমিনেট বস্তু হিসাবে ধরো, এই ডোমিনেট বস্তুর এটা হচ্ছে একটা ফিল্ড, এর বাইরে আর কোনো অভিকর্ষীয় বল নাই, সেগুলো নেগলিজিবল। আর তুমি এই বিন্দুতে এই বস্তুর এম ভরের বস্তুর তুমি কি করতে চাও? মহাকর্ষীয় প্রাবল্য বের করতে চাও। তাহলে মহাকর্ষীয় প্রাবল্য কি হয়? কোন একটা নির্দিষ্ট বস্তুর সেই বস্তু থেকে নির্দিষ্ট দূরত্বে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করতে হয়। তাহলে মহাকর্ষীয় প্রাবল্য বলে যে এই এম ভরের বস্তু থেকে এই বস্তুর দূরত্ব কত, ধরে নাও ডি। তাহলে আরেকটা যেই বস্তুর জন্য তুমি মহাকর্ষীয় প্রাবল্য বের করবা, সেই বিন্দুতে তুমি একটা বিন্দু ভর বসাবা। যদি সেটা হইতো চৌম্বকীয় প্রাবল্য, তাহলে 1 ইউনিট তুমি সেখানে চৌম্বক বসাইতা। যদি এখানে হইতো তড়িৎ প্রাবল্য, তাহলে 1 ইউনিট চার্জকে বসাইতা, যেটাকে বলা হয় টেস্ট চার্জ। তাহলে এখানে যেহেতু তুমি একটা মহাকর্ষীয় প্রাবল্য বসাচ্ছ, তাই এখানে তুমি কি বসাবা? 1 কেজির একটা বস্তু বসাবা। তাহলে এই বস্তুটা 1 কেজির বস্তুকে আকর্ষণ করবে না? যতটুকু আকর্ষণ করবে সেটা হচ্ছে কি? তার মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে ই কখন হবে? যখন এই ছোট হাতের এমটা কত হয়ে যাবে? 1 কেজি। তখন ই এর মান কত হয়ে যাবে? Gm/r²। এটাকেই আমরা কি বলবো? মহাকর্ষীয় প্রাবল্য। এবং মহাকর্ষীয় প্রাবল্যের দিক কোন দিকে হবে? ফোর্স যেদিকে হয়, মহাকর্ষীয় প্রাবল্য কি হবে? সেই দিকেই হয়। তাহলে মহাকর্ষীয় প্রাবল্যের দিক কোন দিকে হবে? এই বস্তুটাকে এসে কোন দিকে আকর্ষণ করবে? তার নিজের দিকে। তাহলে মহাকর্ষীয় প্রাবল্যের দিক কোন দিকে হবে? এদিকে, অর্থাৎ ফোর্সের সাথে অ্যালাইন করবে। ভাই তাহলে তাহলে আমরা কি কি মহাকর্ষীয় বল বলো। শুধুমাত্র এই 1 কেজি ভরের বস্তু আর হলো অন্য 1 কেজি ভরের বেশি ভরের বস্তুর মধ্যে ক্রিয়া করবে? অবশ্যই সবসময় 1 কেজি ভরের বস্তুর জন্য হবে। মানে এই এম ভরের বস্তু তো যে কোনো ভরই হতে পারে, সেটা নিয়ে কোনো প্যারা নাই। এই এম ভরের বস্তু আরেকটা 1 কেজি ভরের বস্তুকে যেই বলে আকর্ষণ করবে নির্দিষ্ট একটা দূরত্বে, সেটাই হচ্ছে তার মহাকর্ষীয় প্রাবল্য। এবং সেটা শুধুমাত্র মহাকর্ষীয় ক্ষেত্রেই না, যে কোনো জায়গায় 1 ইউনিট বলকে এক সরি 1 ইউনিট পরিমাণ কোনো কিছুকে, বস্তুকে আরেকটা বস্তু যেই পরিমাণ তোমার ফোর্স দেয়, সেটাই হচ্ছে সেটার প্রাবল্য। ওই যে আমি যেরকম বললাম যে মহাকর্ষীয় প্রাবল্য হইলো, অভিকর্ষীয় প্রাবল্য হলে পৃথিবী 1 কেজির বস্তুকে যেই পরিমাণ বলে, 1 কেজির ভরের বস্তুকে যেই পরিমাণ বলে আকর্ষণ করবে, সেটা অভিকর্ষীয় প্রাবল্য। যদি হইতো তোমার তড়িৎ প্রাবল্য, তাহলে কি হইতো? যে কোনো একটা চার্জ নির্দিষ্ট দূরত্বে আরেকটা 1 ইউনিট চার্জ বা পজিটিভ 1 ইউনিট চার্জকে যেই পরিমাণে আকর্ষণ বা বিকর্ষণ করে, সেটা হচ্ছে চুম্বক, তোমার তড়িৎ প্রাবল্য। তার প্রাবল্য মানেই কি? দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম, প্রাবল্য মানেই হচ্ছে 1 ইউনিটের জন্য ফোর্সের পরিমাণ। তাহলে এখানে আমাদের প্রাবল্য কি হবে? প্রাবল্যের দিক কার সাথে অ্যালাইন করবে? বলের দিকে অ্যালাইন করবে। প্রাবল্যের পরিমাণ কত হবে? Gm/r² হবে। ক্লিয়ার? এখন প্রাবল্য যেহেতু একটা বল, তাহলে অবশ্যই সেটা কি? অবশ্যই অবশ্যই ভেক্টর, রাইট? এবং প্রাবল্য কেমন বল? একক ভরের জন্য বল। তাহলে এটার মাত্রা কি হবে? নিউটন/মিটার, নিউটন/কেজি। একক ভরের জন্য বল, রাইট? এই কথা কি বোঝা যাচ্ছে নাকি কিছু বোঝা যাচ্ছে না? হ ভাই, বুঝতেছি। বোঝা গেছে? এবং এটার মাত্রা কি হবে? এটার মাত্রা কি হবে? L/2। Lt/2। কেন Lt/2? দেখো, জি এর যা মান ছিল Gm/r², আর ই এর যা মান সেমই না। জি ভাই। এই কারণে এই দুইটার মাত্রাও সেম, এককও সেম। নিউটন/কেজি মানেই কিন্তু মিটার/সেকেন্ড²। বুঝছো? তো এই দুইজন কি সেম কথাই বলে। আর এই প্রাবল্য নির্ণয়ের তোমার মানে লাভটা কি? প্রাবল্য নির্ণয়ের লাভটা হচ্ছে এই 1 কেজির বদলে যদি 3 কেজি থাকতো, তাহলে প্রাবল্য গুণ 3 কেজি হয়তো কি বল। অর্থাৎ প্রাবল্য জানা জি থাকলে ভাই। আমরা বল কি খুব সহজেই বের করতে পারি। তার মানে A= কি হবে? M × E। তাহলে ওই বস্তুর এই এই এম ভরের বস্তুর জন্য আমি যদি যে কোনো 3 কেজি হোক, 4 কেজি হোক, 5 কেজি হোক, যে কোনো ভরের বস্তুর আকর্ষণ বল বের করতে চাই ওই নির্দিষ্ট দূরত্বে, তাহলে কি হবে? আমরা খুব সহজেই বের করতে পারবো। এখন আরেকটা এক্সট্রা জিনিস একটু শিখায় রাখি, সেটা হচ্ছে সমপ্রাবল্যের ক্ষেত্রটা কি।
দেখো, এইটা হচ্ছে ধরো একটা বস্তু, আর এই বস্তুর জন্য তুমি আর দূরত্ব নিয়ে একটা ব্যাসার্ধ কল্পনা করছো এরকম। তাহলে দেখো যে এই বস্তু থেকে প্রত্যেকটা আর এর মান কি বড় সেম না? বৃত্তটা কি বললেন? বললাম বললাম এটা হচ্ছে একটা এম ভরের বস্তু, আর এর জন্য এখানে একটা তুমি কল্পনা করছো, 3D তল কল্পনা করছো, আর 3D তলে তুমি বিভিন্ন জায়গায় একটা 1 কেজির বস্তু রাখছো। তাহলে দেখো, Z, এই বিন্দু ধরো, এই বিন্দু ধরো, প্রত্যেকটা বিন্দুতে ই আছে না? ইটা দেখতে কেমন? এই দিক বরাবর, এদিক বরাবর। এই বিন্দুর জন্য, এ বিন্দুর জন্য একটা প্রাবল্য, বি বিন্দুর জন্য একটা প্রাবল্য। তাহলে প্রত্যেকটা ই এর মান কি হবে? সেম হবে না, যদি আর এর মান সেম হয়। অর্থাৎ কোন একটা মাঝখানেকে বস্তু রেখে যদি তুমি একটা বৃত্ত কল্পনা করো, সেই বৃত্তের প্রত্যেকটা বিন্দুতে আর এর মান সেম, এবং প্রত্যেকটা বিন্দুতে তাহলে কি প্রাবল্যের মান সেম হবে না? হুম। এই এ বিন্দুতে যা প্রাবল্যের মান, বি বিন্দুতে প্রাবল্যের মান সেম। শুধুমাত্র কি হবে? তার ভেক্টর রূপ আলাদা হবে, অর্থাৎ তার ডিরেকশন আলাদা হবে, কিন্তু মান তো, ম্যাগনিটিউড তো সেম হবে। তাহলে ম্যাগনিটিউড যদি সেম হয়, তাহলে এ বিন্দুর প্রাবল্য, বি বিন্দুর প্রাবল্য, অথবা এখানে যদি আরেকটা সি বিন্দু কল্পনা করতা, ডি বিন্দু কল্পনা করতা, প্রত্যেক বিন্দুর কি হইতো? প্রাবল্য সেম হইতো। তাহলে এটাকে কি বলা হইতো? সমপ্রাবল্যের বৃত্ত বা সমপ্রাবল্য ক্ষেত্র। কথা কি বুঝছো? অর্থাৎ এই বৃত্তের উপর প্রত্যেকটা জায়গায় প্রাবল্যের মান সেম। ক্লিয়ার? এই পারা কি যাবে? যাবে। আশা করি যাবে। নেক্সট টপিক, সেটা হচ্ছে বিভব। আমরা কি বললাম? যে প্রাবল্য মানে হচ্ছে পার ইউনিটের জন্য ফোর্স, আর বিভব মানে হচ্ছে পার ইউনিটের জন্য কাজ। পার ইউনিট ওয়ার্ককে আমরা কি বলি? বিভব বলি। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই ধরো একটা বস্তু আছে, তাহলে এই একটা বস্তু আছে ধরো, তাহলে এই বস্তুর কাছাকাছি তুমি একটা, ধরে নাও যেরকম একটা, এর একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে, ঠিক আছে? আর এই হচ্ছে সেই বস্তু। আরে বাবারে, এই হচ্ছে সেই বস্তু, আর এই বস্তুর আশেপাশে একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে। এখন দেখো, বলের বিরুদ্ধে তো কাজ করতে হয়, তাই না? তো ধরো তুমি এখানে একটা 1 ইউনিটের বস্তু নিছো, আমরা কি বললাম? কাজ মানে কি? পার ইউনিটের সামথিং এর জন্য কাজের পরিমাণই হচ্ছে বিভব। তো এখানে তাহলে এটা কি হবে? 1 কেজির একটা বস্তু রাখছো, আর এটা হচ্ছে ক্ষেত্রের বাইরে। বলতো, এ একে আকর্ষণ করে কি এর মধ্যে ঢুকতে পারবে বা এর কাছাকাছি আসতে পারবে? এটা ধরো ধরি রাখিছো, আর এই 1 কেজি বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে রেখে দিছো, তাহলে কি এই 1 কেজি বস্তু এর কাছাকাছি আসতে পারবে? এদিকে যেতে পারবে? না ভাই, কেন পারবে না? কেননা কোনো না। ফোর্সই নাই। ফোর্স নাই। ফোর্স নাই। কিন্তু ধরো যে এই 1 কেজির বস্তুটা আছে হচ্ছে একদম এই ক্ষেত্রের উপরে, এই ক্ষেত্রের উপরে, অর্থাৎ এই জায়গা থেকে ধরো এই জায়গায় মুভ করতেছে, কৃত কাজের পরিমাণ কত? জিরো। কার জিরো। দ্বারা কৃতকাজের পরিমাণ কত? জিরো। এই জিরো। মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজের পরিমাণ জিরো, কেননা এখানে কোনো ফোর্সই নাই, মহাকর্ষীয় বলই নাই। অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে অসীমে মহাকর্ষীয় বলের কোনো প্রভাবই নাই। আর যেখানে মহাকর্ষীয় বল নাই, সেখানে মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজের পরিমাণ কত? জিরো। তো এখান থেকে এখানে আসুক, অথবা এখানে আসুক, অথবা এখানে আসুক, সব জায়গাতেই কৃতকাজের পরিমাণ কত? জিরো। আর আমরা কৃতকাজ পরিমাপ করি কি হিসাবে? কোনো একটা ফোর্সের অ্যালাইন করে। এখানে হইতে পারে এজেন্ট কোনো কাজ করছে, সেখানে এজেন্ট কর্তৃক কৃত কাজ হতে পারে, কিন্তু মহাকর্ষীয় বল সেখানে উপস্থিত নাই। সেই জন্য মহাকর্ষ বল দ্বারা পার্টিকুলারলি কি কৃত কাজ শূন্য। কথা কি বুঝছো? আমরা কোনো একটা বলের পার্সপেক্টিভে তারপর কৃত কাজ হিসাব করি, ঠিক আছে? তাহলে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ শূন্য। কিন্তু যখন এই বস্তুটা একদম মহাকর্ষীয় ক্ষেত্রের উপরে আসবে, তখন সে ধীরে 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 আরেকটা বিন্দুতে এসে পৌঁছাবে না? এখানে। হুম। তাহলে এই যে এ থেকে বিতে যে গেল, এই বিতে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তাকে একটা নির্দিষ্ট পরিমাণ কৃত কাজ করতে হবে, কেননা এখানে তো বল হবে এক্সিস্ট তো। করে, রাইট? হুম, করে। করে। এখন দেখো তো,
আমরা কৃত কাজ কি আসলে মানেটা কি বুঝি? কৃত কাজ মানে হচ্ছে এজেন্টকে কি পরিমাণ কাজ করতে হয়। যদি কোনো একটা কিছুকে বলা হয় কৃত কাজ মেজার করো, তাহলে কি আসলে এজেন্টকে কি পরিমাণ কৃত কাজ করতে হয়, রাইট? এজেন্টকে যেই পরিমাণ কাজ করতে হয় সেটাই তো আমরা বলি তার কৃত কাজ, মানে সাধারণ বাংলা ভাষায়। এখন দেখো তো, হ্যাঁ এই এ থেকে যে সে বিতে আস্তে আস্তে যাচ্ছে, এই যাওয়ার ফলে এই যাচ্ছে কি সে স্বতঃস্ফূর্ত ভাবে, নাকি এজেন্ট তাকে কোনো কাজ করতে হচ্ছে? এজেন্টকে কাজ করতে হচ্ছে। করতে হচ্ছে না, এ তো স্বতঃস্ফূর্ত হচ্ছে ভাবে না। যাচ্ছে, কেননা এখানে ফোর্স কি ও প্রযোজ্য না? অভিকর্ষীয় বল বা মহাকর্ষীয় বল কি কাজ করতেছে না অলরেডি? হ্যাঁ তাহলে এজেন্টকে কি কোনো কাজ করতে হচ্ছে? না, এজেন্টকে বরং বাধা দিতে না, হচ্ছে, যেন একবারে ধাপ করে না পড়ে যায়। এজেন্টকে কি করতে হচ্ছে? বাধা দিতে হচ্ছে যেন ধাপ করে না পড়ে যায়। তাহলে এজেন্ট কর্তৃক কৃত কাজ কি? নেগেটিভ। আর অভিকর্ষীয় বল দ্বারা হ্যাঁ কৃত কাজ কি? পজিটিভ। কেননা ভাই অভিকর্ষীয় তারা বল বলেন। চাচ্ছেও তাকে টানতে, অভিকর্ষীয় বল তাকে চাচ্ছেও টানতে, সে যাচ্ছেও অভিকর্ষীয় বল বরাবর। তাহলে অভিকর্ষীয় বল বা মহাকর্ষীয় বলটা কি? পজিটিভ। এই বস্তুর দ্বারা মহাকর্ষীয় বল কি? পজিটিভ। আর যে এজেন্ট তাকে ধরে রাখতে চাচ্ছে যেন একবারে ধাপ করে এর উপর পতিত না হয়, সেই এজেন্টটা কি এখানে? নেগেটিভ। কথা কি বুঝছো? একটু এখানে রেখে দিলে কি হবে, একবারে ধাপ করে ভাইয়া, যায় এই এমভরের বস্তুতে পতিত হবে। কিন্তু আমি আস্তে 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 তাকে এ থেকে বিতে নিয়ে গেলাম, তাহলে এজেন্ট কি করতেছে? তার বিরুদ্ধে নিয়ে যায় সে কি করতেছে? একটা বাধা দিচ্ছে না, যেন একবারে ধাপ করে এমভরের বস্তুতে পতিত না হয়। তাহলে সেই এজেন্ট হ্যাঁ ভাই। কর্তৃক কৃত কাজ কি? নেগেটিভ। আর অভিকর্ষীয় বল তাকে হ্যাঁ কি চাচ্ছে? এদিকে নিয়ে যাওয়ার জন্য, এবং সে যাচ্ছেও এই দিক বরাবর। পজিটিভ। তাহলে অভিকর্ষীয় বল দ্বারা কি কৃত কাজ কি? পজিটিভ। ভাই কিন্তু এখন হচ্ছে এখানে মানে বিরুদ্ধে যে বলটা কাজ করছে সেই বলটা কি? বিরুদ্ধে যে কাজটা করতেছে সেটা এজেন্ট, অর্থাৎ তুমি ধরে রাখিছো, তাহলে তুমি হচ্ছে এখানে এজেন্ট। কথা কি বুঝছো? মানে ভাইয়া এখানে হচ্ছে যে অভিকর্ষ বলার দ্বারা যেটা কৃতকাজ ওইটা হচ্ছে পজিটিভ, আর যেটা এজেন্ট বা হচ্ছে ব্যক্তি করতেছে বা হচ্ছে সেটা বস্তু নেগেটিভ। করতেছে ওইটা হচ্ছে নেগেটিভ। সেটা নেগেটিভ। আচ্ছা আচ্ছা। এখন এই বিভব মানে কি? বিভব মানে হচ্ছে এজেন্ট কর্তৃক কাজ। তাহলে বিভব মানে হচ্ছে এজেন্ট কর্তৃক পার ইউনিটের জন্য ওয়ার্ক। কথা কি বুঝছো? তাহলে এখানে বিভবটা কি হবে? নেগেটিভ হবে, কেননা কৃত কাজ কি? নেগেটিভ। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? তোমাকে মহাকর্ষ বলের বিরুদ্ধে যাই কাজ করতে হচ্ছে, তাহলে তোমার কি হবে? কৃত কাজ নেগেটিভ হবে না? নেগেটিভ হবে। তাহলে বিভবটাও কি হবে? নেগেটিভই হবে। কেমনে হবে? ম্যাথমেটিক্যাল প্রুফও আসতেছি। তাহলে এখন আমাদের মহাকর্ষীয় বিভব মানে কি বলতেছে? বলতেছে একক ভর সম্পন্ন, অর্থাৎ ইউনিট ভর, ইউনিট মাস। তাহলে ইউনিট মাসের কোন একটা বস্তুকে অসীম থেকে, অসীম থেকে কেন বললাম? কেননা এখান থেকে এই বি বিন্দুতে নিয়ে যাও যা, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাও তা। কেন সেম জিনিস? কেননা ভাই এখান থেকে এখানে নিয়ে যায় কি আমার কোনো কৃতকাজ হবে? মানে এই সি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাইতে কি কোনো কৃতকাজ হবে? কোনো কৃতকাজই হবে না। কৃতকাজ শুরু হবে কোথার থেকে? যেখান থেকে ক্ষেত্র শুরু হবে, ফিল্ড যেখান থেকে শুরু হবে সেখান থেকে, রাইট? এই জন্য বলছে কি, অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন একটা বিন্দু, তাহলে অসীম থেকে মহাকর্ষীয় কোন বিন্দুতে নিয়ে গেছি? বি বিন্দুতে। যেই পরিমাণ কৃতকাজ করতে হয় সেটাকে বলা হয় মহাকর্ষীয় বিভব। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এই বোঝা কি গেছে? বোঝা কি গেছে? জি জি। এখন আমি তোমাদের আরেকটা প্রশ্ন করি, ধরো এখানে একটা এ বিন্দু আছে, আর এখানে একটা বি বিন্দু আছে। তুমি একবার স্ট্রেট লাইনে নিয়ে গেলা, আরেকবার ঘুরায় ফিরে এভাবে নিয়ে গেলা, আরেকবার এইভাবে নিয়ে গেলা। সব ক্ষেত্রে কি কৃতকাজ সেম নাকি মান আলাদা? কিন্তু কাজ সেম ভাইয়া, হবে। কৃতকাজের মান কৃতকাজ আলাদা সেম। হবে। কৃতকাজ সেম। কৃতকাজ কি? সেম। একবার পজিটিভ কাজ হবে, একবার নেগেটিভ কাজ হবে, সব মিলে কৃতকাজ কি হবে? সেম। কৃতকাজ শুধুমাত্র ডিপেন্ড করে কার উপর? সরলরেখার উপর। কোন সরলরেখা পদ্ধতিতে নিয়ে গেলাম সেটার উপর ডিপেন্ড করে না, গতিপথের উপর নির্ভর করে না এটা। রাইট? যেমন পৃথিবী পৃষ্ঠ থেকে আমি 10 মিটার উচ্চতায় কোনো একটা বস্তুকে তুলবো, তখন সেখানে কৃতকাজ কত হয়? mgs। সেটা কি ডিপেন্ড হ্যাঁ করে যে আমি কোন পথে এইরকম করে নিয়ে যাচ্ছি নাকি এভাবে নিয়ে যাচ্ছি? সব ক্ষেত্রেই আমরা কি হিসাব করি? শুধুমাত্র এইস হিসাব করি, জি ভাই। অর্থাৎ সরণ কত।
সেই ক্ষেত্রেও সেম। আচ্ছা, এখন আসো আমরা বিভবের মানটা বের করব। এখন আসো আমরা কি করব, বিভবের মানটা কত সেটা বের করব। তাহলে আমরা এই বিভবকে কি দ্বারা প্রকাশ করি, ভি দ্বারা প্রকাশ করি। এখন দেখেন এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই এ থেকে যখন আমি বি তে নিয়ে যাচ্ছি তখন আর এর ভ্যালু কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? আর এর ভ্যালু কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? অর্থাৎ ধরো এটা ও বিন্দু, তাহলে ও বি এর আর যা আর ও এর আর কি সেম? সেম না। আচ্ছা, ও বি আর ও এর আর যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে তুমি বলো তো এটা একটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ না? জি ভাই। মানে এইখানে কি বলের পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে না এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলে? হ্যাঁ, ঠিক আছে। চেঞ্জ আমি হয়ে বুঝতে যাচ্ছে। পারছি। অর্থাৎ ডাব্লিউ ইজিক্যাল টু এফ এর সূত্রটা কি আমরা ডিরেক্টলি লিখতে পারবো? না। পারবো না। কেননা ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস কখন আমরা লিখতে পারি, যখন এফ কনস্ট্যান্ট থাকে। কিন্তু এখানে দূরত্বের সাথে সাথে কনস্ট্যান্ট কি থাকতেছে এফ, নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে? উত্তর হচ্ছে ঠিক আছে। চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন চেঞ্জ হয়ে যায়, যখন পরিবর্তনশীল কাজ হয়, তখন আমরা কিভাবে বের করি? ডিফারেন্সিয়েশন ভাই দিয়ে। ডিফারেন্সিয়েশন। সাবাস, ডিফারেন্সিয়েশন দিয়ে। তাহলে আমাকে এখানে কি হিসাবে করতে হবে? ডিফারেন্সিয়েশন দিয়ে। তাহলে আমি কি কল্পনা করব? আমি কল্পনা করব যে ভাই, সে এ থেকে বি তে যাচ্ছে ঠিকই, কিন্তু সে যাচ্ছে কি পরিমাণ? খুবই ক্ষুদ্র পরিমাণ। সে যাচ্ছে কি পরিমাণ? খুবই ক্ষুদ্র পরিমাণ। ঠিক ক্ষুদ্র আছে। পরিমাণ। তাহলে ক্ষুদ্র পরিমাণ মানে কি? ধরো সে যাচ্ছে ডিআর পরিমাণ। কত পরিমাণ? এরকম ডিআর পরিমাণ। তাহলে সে যদি এইখান থেকে ধরো এই পর্যন্ত আসছে, একদম ক্ষুদ্র ডিআর পরিমাণ, তাহলে এই ডিআর এর মধ্যে, এই ডিআর এর মধ্যে এফ কি কনস্ট্যান্ট থাকবে না? অর্থাৎ খুবই জি ভাই। ক্ষুদ্র পরিমাণ আর এর চেঞ্জের জন্য এফ কে আমরা কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে খুবই পারি। ক্ষুদ্র পরিমাণ আর এর জন্য আমি যদি এফ কে কনস্ট্যান্টই বলতে পারি, খুবই ক্ষুদ্র পরিমাণ আর এর জন্য আমি যদি এফ কে কনস্ট্যান্ট বলতে পারি, তাহলে আমি এখানে কি লিখতে পারবো? আমি এখানে তখন ডিডাব্লিউ, অর্থাৎ ক্ষুদ্র পরিমাণ কৃত কাজ ইজিক্যাল টু লিখতে পারবো এফ ডট ডিআর। এফ ডিএস। এফ ডট ডিআর, এসটা তখন কি হয়ে ভাই। যাবে? ডিআর হয়ে যাবে, ক্ষুদ্র পরিমাণ দূরত্ব হয়ে যাবে। তখন আমি এফ কে কনস্ট্যান্ট ধরতে পারবো। এখন যদি আমি এই ডিডাব্লিউ বা ডিভি, এটা ডিভিউ বলতে পারি, অর্থাৎ বিভবের পরিবর্তন বা বিভব, তাহলে আমার ভি ইজিক্যাল টু কি হবে? ভি ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিআর। তাহলে আমি ধরি যে এখান থেকে এখানে আমি যে কাউন্ট করব, সেটার দূরত্ব হচ্ছে আর, সরি, এখান থেকে বি দূরত্ব, যেখানে আমি হচ্ছে কি করব, বিভব নির্ণয় করব, সেটার দূরত্ব হচ্ছে আর। কেন্দ্র থেকে যেই বিন্দুর জন্য আমি বিভব নির্ণয় করব, এখানে আমি বিভব নির্ণয় করছি কোথায়? বি বিন্দুর জন্য। তার মানে কি, অসীম থেকে বি বিন্দুতে কোন একটা বস্তুকে নিয়ে আসতে আমার কৃতকাজ যতটুকু, এই সরি 1 কেজি ভরের বস্তুকে আমাকে নিয়ে আসতে হবে কৃতকাজ যতটুকু, সেটা কি বি বিন্দুর বিভব। বিভব ডিপেন্ড করে কার উপর? কোন একটা নির্দিষ্ট বিন্দুর উপরে। যেমন ধরো এইখানকার বিন্দুর একটা ধরলাম সি বিন্দু, তাহলে সি বিন্দুর জন্য বিভবের পরিমাণ মানে কি? অসীম থেকে কোন একটা কোন একটা 1 কেজির বোর্ডের বস্তুকে সি বিন্দুতে আনতে আমার কৃতকাজের পরিমাণ, সেটাকে আমরা কি বলবো? তার বিভব। তাহলে এই বি বিন্দুর ধরলাম আর দূরত্বে অবস্থিত, তাহলে কেন্দ্র থেকে আর বিন্দুর দূরত্বে সিভিলের কোন বিভাগ। একটা 1 কেজির বস্তুকে নিয়ে আসতে আমার বিভবের পরিমাণ কত? তাহলে ভি ইজিক্যাল টু কিনতে হবে এফ ইন্টু ডিআর। তাহলে এফ এর মান কত হবে? এফ এর মান হবে জিএম ভাগ জি এম ভাগ আর স্কোয়ার। আরেকটা এম কেন কাটি দিলাম? কেননা আরেকটা এম ইজিক্যাল টু কত? 1 কেজি ইউনিট ভর। হুম। তাহলে সেটা আমার দরকার নাই, তাহলে জিএম ভাগ আর স্কোয়ার আমি লিখতে পারি। এমটা মানে কি? এই বড় বস্তুর ভর। ইনটু কি হবে? ডিআর, ইন্টিগ্রেশন অফ। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কত হবে? আমি তাকে নিয়ে আসছি কোথার থেকে? অসীম থেকে। আর তাকে আমি নিয়ে আসছি কত দূরে? আর দূরত্বে। তাহলে তার লিমিটটা কত হবে? ইনফিনিটি থেকে নিয়ে আসছি আর ডিস্টেন্সে, রাইট? তাহলে লিমিটটা কত হবে? ইনফিনিটি থেকে আর পর্যন্ত। এবার যদি আমার জিএম এই জিনিসটা কনস্ট্যান্ট, তাহলে আমি বাদ দিলাম, আর ভাই এখানে যেমন থাকবে কি? ভাই ইনফিনিটি থেকে আর, যে তার কোনো মানে ওয়ান বিন্দুর ভাগ আর বিভবের স্কোয়ার। ক্ষেত্রে এই যে কোনো বিন্দুর বিভবের ক্ষেত্রে কি এই লিমিট প্রযোজ্য? হ্যাঁ, ইনফিনিটি থেকে যত দূরে আমি নিয়ে আসছি, যেমন আমি বি বিন্দুতে নিয়ে আসছি, তাহলে আর বি লিখতে পারি।
ইচ্ছা তোমার, ঠিক আছে, মানে যেভাবে তুমি চিহ্নিত করতে চাও। তাহলে আমাদের এই জিএম থেকে আর বি ইনফিনিটি এটা আমরা লিখলাম। তাহলে জিএম ইন্টু আর স্কয়ারের ইন্টিগ্রেশন কি হয়, -1/r ইন্টু ইনফিনিটি থেকে আরবি। তাহলে লোয়ার লিমিট তুমি বসাও, লোয়ার লিমিট বসালে কি হয়, 1/∞ মানে 0। আর আপার লিমিট বসাইলে কি হয়, আর এর জায়গায় আরবি বসবে, তাহলে -GM/আরবি। তাহলে বি বিন্দুর বিভব কত হবে, GM/আরবি। ক্লিয়ার? অর্থাৎ ভি ভেরিজাস কি হবে, 1/r। এবং মাইনাস কেন আসতেছে, কেননা এজেন্ট এখানে নেগেটিভ কাজ করতেছে। যদি আমরা বি বিন্দু থেকে অসীমে নিয়ে যাইতাম, তাহলে এজেন্ট কি কাজ করতো, পজিটিভ কাজ করতো, কেননা তখন বলের বিরুদ্ধে এজেন্টকে কাজ করতে হতো। ক্লিয়ার? এই পারা কি যাবে, পারা যাবে? যাবে। আশা করি পারা যাবে। আর কি আমাদের কিছু আছে, আর মনে হয় তেমন কিছু নাই। আর একটা জিনিসই আছে, মনে হয় একটা লেখচিত্র আছে। তাহলে লেখচিত্র কিরকম, যেমন আমরা এখানে দেখছিলাম ভি ভেরিজাস 1/r, সেটার যদি তুমি একটা লেখচিত্র আঁকো এবং এটা কি -r, তাই না? তাহলে সেটার লেখচিত্র কেমন হবে, এমন হবে। এবং আমরা দেখলাম যে ভি ইজিক্যাল টু -GM/r। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করব। আরো বেশ কিছু ম্যাথ ছিল, যেহেতু আমরা আজকে কভার করতে পারলাম না, আমরা আজকে এই পর্যন্তই রাখি। আমরা নেক্সট দিন প্রাবল্যের সাথে সম্পর্ক, বিভিন্ন জায়গায়, এটা আমরা অলরেডি আলোচনা করলাম, বিভবের মান কেন নেগেটিভ হয়, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আজকে আমাদের এতটুকুই থাক। ক্লাস কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। বুঝতে আচ্ছা, পারছি, মনে অনেক কষ্ট ভাই।